আপনি এখানে বসে মেয়েদের সাথে কথা বলেন কেন? এটা কোনো লুচ্চামির জায়গা না। ম্যাডাম, মুখ সামলে কথা বলেন। ঠাস, কথাটা না বলতে দুই গালে দুইটা থাপ্পড় পড়ল। কাকে কি বলছেন আপনি জানেন? এই অফিসের বস আমি। কাকে কিভাবে কথা বলবো আই ডোন্ট কেয়ার। আর আপনার কথা মতো না চললে আপনাকে চাকরি থেকে বের করে দেব। ওয়ার্নিং দিলাম। এখন এই লুচ্চামির মুখটা নিয়ে এখান থেকে চলে যান। আমি রুম থেকে বের হয়ে ওয়াশরুমে গিয়ে দেখলাম গাল দুটো লাল হয়ে গেছে। অজান্তেই চোখ থেকে দু ফোঁটা জল টুপ করে নিচে পড়ে গেল। তারপর চোখে মুখে পানি দিয়ে কেবিনে চলে আসলাম। এত সময় যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার অফিসের বস, তা তো আপনারা বুঝতেই পারছেন। কিন্তু আমার কাছে তার অন্য একটা পরিচয় আছে। আমার এক্স গার্লফ্রেন্ড, তার কারণেই আমার সাথে এমন ব্যবহার করছে। গল্পের সাথে থাকেন, জানতে পারবেন। ও, আপনাদের তো আমার পরিচয় দেয়া হয়নি। আমি ইমন। বাবা মা মারা গেছে, আমার ছোট একটা বোন আছে। বাবা মা মারা যাওয়ার পর আমি বোনকে নিয়ে শহরে চলে আসি। এবার চলেন গল্পে ফেরা যাক। ম্যাডাম রুমে বসে একা একা ভাবছে। তুই আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিস। তোর জন্য আমি প্রত্যেকটা রাত নির্ঘুম কাটাই। তোর জন্য হাসতে ভুলে গেছি। আমাকে বাদে তুই দিব্যি ভালো আছিস। থাকতে দিব না তোকে ভালো। এখন আমি চাকরিটাও ছাড়তে পারবো না। যেখানেই যাব সেখানেই 4 লাখ 5 লাখ টাকা চাইবে। জীবনে যা হবার তা হতে চলুক। তারপরও আমার বোনটার জন্য পৃথিবীর সব অত্যাচার দুঃখ আমার কাছে তুচ্ছ। কাজ করতে করতে দুপুরে লাঞ্চের সময় এসে গেছে। জান্নাতুল এসে, কি ইমন সাহেব, দুপুরে খাবার কি খাবেন না? খাবো না কেন? তাহলে চলেন একসাথে গিয়ে খাই। দেখলাম রাজীব রিমাও আসছে, একসাথে খাবার খাবে। তোমরা যাও, আমি বোনটার সাথে 2 মিনিট কথা বলে আসছি। তারপর ফোন দিয়ে জানলাম আন্টি আমার বোনটাকে খাইয়ে দিছে। তারপর নিজেও গেলাম খেতে। সবার সাথে খেয়ে কেবিনে চলে আসলাম। কাজ করতে করতে অফিসের সময় শেষ হলো। ইমন সাহেব বাড়ি যাবেন না? দাঁড়াও 2 মিনিট। তারপর জান্নাতুলের সাথে বেরিয়ে গেলাম। দেখলাম ম্যাডাম কালো প্রাইভেট কারে বসতে যাচ্ছে। এই মামা দাঁড়ান তো। জান্নাতুল, তুমি রিক্সা করে চলে যাও, আমার কিছু কিনতে হবে। আচ্ছা ওকে, বাই, টেক কেয়ার। তারপর আমি একটা কসমেটিক্সের শোরুমে গেলাম। বোনটার জন্য একটা ঘড়ি নিলাম, ব্র্যান্ডের ঘড়ি। তারপর বাসায় চলে আসলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে বোনকে আনতে গেলাম ছাদ থেকে। কোলে নিয়ে রুমে চলে আসলাম। বোন আমার কাছ থেকে মীরার কথা শুনে বলল, মীরা আপু, তোমার অফিসে আমি দেখতে চাই। আচ্ছা, কাল রেডি থাকিস, একসাথে যাব। মীরা রাতের খাবার খেয়ে ছাদে গিয়ে বসলো। হারানোর একটা বেদনা তার হৃদয়ে কষ্টের মেঘ জমানো। আকাশ থেকে পানি ঝরতে থাকে আর ভাবতে থাকে, চোখগুলো নিজের হয়েও অন্যের জন্য কাঁদে। স্বার্থপর চোখ দুটো। মীরা ছোট থেকেই ইমনের সাথে কোনো মেয়ে দেখলে সহ্য করতে পারতাম না। অথচ ইমন ঠিকই মেয়ের পারফিউমের গন্ধ সাথে লেগেই চলে। রাগে হাতে থাকা কফির মগটাকে ছুঁড়ে মারে। রাতের আকাশের দিকে তাকায় মীরা। চাঁদটা কিছুক্ষণ মেঘের আড়ালে ডুবে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর ভেসে উঠছে। যতই কষ্টে থাকুক না কেন, রাতের বিশাল খোলা আকাশের নিচে একাকিত্ব মনে আলাদা প্রশান্তি আসে। তারপর দিন মীরা অফিসে আসে। দেখলাম চোখে গাঢ় করে কাজল দেওয়া আর একটা পিঙ্ক কালারের শাড়ি পরে আসছে। অনেক সুন্দর লাগছিল। অনন্ত সৌন্দর্যের রাজকন্যা। মনে হয় চোখের মায়ায় হৃদয়টা ঘায়েল করে দিবে। চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কোমরটা আঁকাবাঁকা নদীর মতো। আল্লাহ অসাধারণ আর্টিস্ট দিয়েছেন নারীর মাঝে। অনেক নিপুণভাবে তৈরি করেছেন তাদের সৌন্দর্য। ঘোর লাগিয়ে দিবে আপনার চোখকে, নেশা ধরিয়ে দিবে আপনার মনে। একদিক একটা নারীর সৌন্দর্য, অন্যদিকে হাজারো ফুলের সৌন্দর্য রেখে পুরুষকে বলে যদি তাকাতে, তাহলে নারীর দিকেই তাকাবে। ভাবনার ছেদ ভাঙল মাহফুজের ডাকে। স্যার, আপনি এখানে চাকরি করেন? আর আগের চিন্তাভাবনা মাথায় আনলে এখান থেকে চলে যাব। কথাটা বলতেই মুখটা কালো করে বসের কেবিনের দিকে চলে যায়। তারপর নিজের মাথায় 2টা থাপ্পড় দিয়ে, তুই আসলে একটা বেহায়া। ওই মেয়ের বিয়ে মনে হয় হয়ে গেছে, তুই তাকাস কেন?
তার দিকে তাকাবি না। তারপর কাজ করা শুরু করলাম। 1 ঘন্টা কাজ করার পর একটা শান্তির নিঃশ্বাস ফেলে চেয়ারে হেলান দিলাম। এমন সময় মাহফুজা চলে যাচ্ছে, একবারও তাকালো না আমার দিকে। চোখটা একটু বুঝতেই, স্যার, আপনাকে ম্যাডাম যেতে বলেছে। আরে চাচা, এত ছাড় কেন করেন? আমি আপনার ছেলের মতোই, নাম ধরেই ডাকবেন। ইমন নাম আমার। আচ্ছা বাবা, তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলল। চাচা, একটা কথা জানার ছিল, ম্যাডামের কি বিয়ে হয়ে গেছে? না বাবা, ম্যাডামকে নাকি কোনো ছেলে কষ্ট দিয়েছে, তারপর সে বিয়ে করতে চায় না। কেবিনে গিয়ে ম্যাডাম আসবো? আসেন। ম্যাডাম কাছে গিয়ে কি প্রয়োজনে ডাকা? তোমাকে এখানে মাসের বেতন দিয়ে রাখা হয় কাজ করার জন্য, চেয়ার শান্তিতে বসে থাকার জন্য নয়। ম্যাডাম, আমার কাজ আমি শেষ করে ফেলছি। শেষ করছেন তো কি হয়েছে, অন্যদের কাছে সাহায্য করেন। আচ্ছা ম্যাডাম। তারপর কেবিন থেকে মনে মনে, হারামজাদি, তোর জামাই তোরে উঠতে বসতে পিটুনি ওপর রাখতো তাহলে ঠিক হইতো। মনে হয় অফিসে আসার সময় তিতা খেয়ে আসে, না হলে এমন প্যাঁচার মতো মুখ করে রাখতো না। তারপর জান্নাতুল, কেবিনে গিয়ে তোমার কোনো কাজ থাকলে দিতে পারো। হারামি আসলেই একটা লুচ্চা। এত কর্মচারীর মাঝে তাকে মেয়ের কাছে যাইতেই হবে। তো রাতের ঘুম হারাম করে দিব। তারপর আবার ডাক পড়ল বসের কেবিনে। এই পেতনি জ্বালায় শান্তি নাই। ম্যাডামের কেবিনে গিয়ে, জি ম্যাডাম, আমাকে ডেকেছেন? ম্যাডাম কিছু না বলে আমাকে 3টা ফাইল দিয়ে বলল, এই 3টা ফাইল কালকের মধ্যে চাই। ম্যাডাম এইগুলো 2 দিনেও শেষ করতে পারবো না। বলার সাথেই গালে 2টা ঠাস ঠাস করে দিয়ে বলল, চাকরির রিজাইন দেন না পারলে, এখন সামনে থেকে চলে যান। এই ম্যাডামের অনেক শক্তি, আমিও পারবো না শক্তিতে। ছোটবেলায় অনেক সময় আমাকে কোলে নিয়ে পুকুরে ফেলে দিত। থাপ্পড় খেয়ে মাথাটা হ্যাং হয়ে গেছে। তারপর পিয়ন চাচাকে বললাম বরফ পাবো কিনা। তারপর বরফ দিলেন। বরফ নিয়ে ওয়াশরুমে গালটা ডলতে লাগলাম। আর ম্যাডাম 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকলাম। কাল সারা রাত জেগে 2টা ফাইল শেষ করলাম। ভাবলাম অফিসে গিয়ে বাকিটা শেষ করব। সারা রাত এভাবে জেগে কাজ করলে সকালে গাধার মতো ঘুমাতে হবেই। সকালে উঠে দেখি অফিসের 15 মিনিট লেট। কোনো রকম রেডি হয়ে বোনকে বললাম বাড়িওয়ালা আন্টি কাছে গিয়ে খেয়ে দিতে। কপালে একটা চুমু দিয়ে বাইরে চলে গেলাম। একটা রিক্সা করে অফিসে চলে আসলাম। আধা ঘন্টা লেট। বসতে না বসতেই ম্যাডাম ডাকে আপনাকে। তারপর চলে গেলাম। ম্যাডাম ফাইলগুলো মধ্যে মাথা রেখে কাজ করতেছিল। অফিস লেট হলো কেন? ম্যাডাম সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আপনার বউ কি করে তাহলে? ম্যাডাম বিয়ে করেনি। ম্যাডাম মাথাটা তুলে যখন রাগে থাপ্পড় দিতে যাবে তখন ভয়ে চুপসে গেল। সারা রাত না ঘুমালে চোখ কিছুটা লাল হয়ে গেছে। আমি ছোট ছোট চোখ করে ম্যাডামের দিকে তাকিয়ে রইলাম। পরের বার যেন এরকম না হয়। আমি বের হতেই ম্যাডাম বুকে থুতু দিলেন। তারপর বাকি কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেছে। তারপর লাঞ্চ করে বাকি কাজটা করে ম্যাডামের কেবিনে গিয়ে, ম্যাডাম আসবো? আসেন ম্যাডাম। কাছে গিয়ে ম্যাডাম ফাইলগুলো চেক করে দেন। ম্যাডাম বসবো একটু? আমার সামনে কোনো লুচ্চা বসতে পারবে না, সোফায় গিয়ে বসেন। আমি সোফার দিকে যেতে যেতে বললাম, আমি নারীদের সম্মান চোখে দেখি। আপনি কোন অ্যাঙ্গেল থেকে আমাকে লুচ্চা বলতেছেন? 14টা মেয়ের সাথে লুচ্চামি করতে পারো, আর লুচ্চা বলাতে শরীর জ্বলে কেন? আপনি কোন প্রমাণ থেকে এসব বলতেছেন? দেখলাম ম্যাডাম রেগে মোবাইলটা সোফায় ছুঁড়ে মারলো। নে দেখ তোর লুচ্চামি। তারপর মোবাইলটা হাতে নিয়ে যা দেখলাম, নিজের প্রতি নিজের বিশ্বাস হারিয়ে গেল। দেখলাম আমার সাথে কলেজের ক্লাসমেটের কিস করে সাথে থাকা পিকগুলো আসলে বিশ্রী দেখতে। শরীরের সাথে লেপ্টে চুমু দিয়ে আছে। এখন যদি বলি আমার এত কোনো হাত নেই, এটা প্ল্যান করে করছে, তার জন্য থাপ্পড়ও পেতে পারি। তাই কিছু না বলে ফাইলগুলো নিয়ে কেবিনে চলে গেলাম। সত্যিটা দেখে মনে হয় গায়ে জ্বালা উঠে গেছে। শালা হারামি লুচ্চা। এইভাবে কেটে গেল 5 মাস। মীরা আমাকে নানাভাবে অপমান করত, কষ্ট দিত। তারপরও ওকে দেখার জন্য নানা বাহানায় দেখতে চলে যেতাম ওর কেবিনে। একদিন ম্যাডামকে ফাইল হাতে দিতে গিয়ে ইচ্ছে করে একটু হাতে টাচ করি। সে রেগে পাশে থাকা গ্লাসের পানি আমার উপর ছুঁড়ে মারে। তোর মতো লুচ্চা কখনো আমাকে টাচ করতে পারবি না।
পরের বার এইরকম হলে ঘাড় ধরে অফিস থেকে বের করে দিব। অপমানে মাথাটা নিচু করে, ম্যাডাম আমি এখন যাব কি করে? শার্ট তো ভিজে গেল। আপনি শার্টটা খুলে এখানে শুকাতে দিন, আমি পিয়নকে বলছি মার্কেট থেকে একটা শার্ট নিয়ে আসতে। ম্যাডাম আপনার সামনে খুলবো? আরে লুচ্চার দেখে লজ্জাও আছে। কিছু না বলে শার্ট খুললাম। ম্যাডাম আমার বুকের গলার দিকে তিলটা হা করে তাকিয়ে আছে। কি লুচ্ছি মেরে বাবা, আবার আমাকে বলে লুচ্চা। কিছুক্ষণ পর পিয়ন এসে শার্ট দিয়ে গেল। আমি শার্টটা পরে মানিব্যাগ থেকে ম্যাডাম শার্টের টাকা, ম্যাডাম ঠাস করে একটা চট দিয়ে বলল, তোর কত বড় সাহস আমাকে টাকা দিস? চাকর চাকরের মতো থাকবি। শত অবহেলার মাঝেও ওর পিছু শুধু ঘুরতাম একটু দেখার জন্য। নানাভাবে ওর কেবিনে যেতাম। অবশ্য ম্যাডাম সেটা বুঝতো। আমি জানি ছবিগুলো কারণে ওর কাছে আমি অবহেলিত, অথচ একটা সময় ওর কাছে আমি সবচেয়ে দামি মানুষ ছিলাম। আমার আঘাতে, আমার কষ্ট যে মেয়েটি নিজেই কাঁদতো, অথচ সেই প্রতিনিয়ত অবহেলা, কষ্ট দিয়ে যাচ্ছে একটা ভুল বোঝার কারণে। আমি ভেবেছিলাম ওকে আমি আবার আমার করে নিবই। একদিন ম্যাডাম কেবিনে গেলাম ফাইল আনতে। ম্যাডামের সামনে গিয়ে দাঁড়াতেই বুঝতে পারলাম ম্যাডামের পায়ে পাড়া দিয়ে ফেলছি। ম্যাডাম ঠাস করে একটা চট দিয়ে বলল, তোর কত বড় সাহস আমার পায়ে পাড়া দিয়ে পা নোংরা করিস? এখনই পাটা মুছে দে। অপমানে চোখের পানিগুলো টলমল করছিল। কিছু না বলে পাটা টিস্যু দিয়ে মুছে চলে আসলাম ফাইল নিয়ে। মীরা রাতে শুয়ে ভাবছে, আমি কেন নিজেকে শেষ করে দিচ্ছি ওর মতো লুচ্চার জন্য? কালী বাবাকে বলবো আমি বিয়ে করতে রাজি আছি। এই লুচ্চার সামনে থেকে আরো অনেক কষ্ট পাচ্ছি, চলে যাব ওর থেকে অনেক দূরে। তার পরের দিন বোনকে কোলে নিয়ে রহমান আঙ্কেল অফিসে আসলেন। বোন তো আমাকে দেখে আঙ্কেলের কাছ থেকে নেমে আমার কাছে এসে গালে দুটো চুমু দেয়। মীরা সব কিছু সিসি ক্যামেরায় দেখছিল। একটু পর মীরা তার বাবার কাছে এসে, বাবা তুমি এদের চিনো? মীরা কিছুটা অবাক হলো আর ভাবতে লাগলো, তার মানে বাবা ইমনের বাসায় সময় কাটাতো, অথচ আমি কিছু জানি না। আঙ্কেল আমার কাছ থেকে বোনটাকে নিয়ে, এ হচ্ছে আমার মেয়ে, এটা তোমার আপু লাগে। মীরা তার বাবার কাছ থেকে বোনকে নিয়ে কেবিনে চলে যায়। আর হ্যাঁ ইমন, তোমার জন্য আশা কাল আমার মেয়েকে দেখতে আসবে, তোমাকে যেতে হবে। আমার ভিতরটা কেঁপে উঠল। মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালাম। তোমার বোনকে আমি নিয়ে যাব। না আঙ্কেল, অফিস শেষে আমি নিয়ে যাব। ওকে, আর কাল মনে করে চলে এসো। হারানোর ভয়ের একটা অনুভূতি থেকে চোখের পানি আপনা আপনি ঝরে পড়ে। অন্যদিকে ম্যাডাম বোনের সাথে কথা বলতে, আচ্ছা তোমার ভাই তোমাকে কিভাবে আদর করে? আপু, আমার ভাইয়া পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। ভাইয়া আমাকে নিজ হাতে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, চুল আশ্রয় দেয়, আমাকে প্রতিদিন সুন্দর একটা গিফট দেয়। আমি ভাইয়াকে অনেক ভালোবাসি। আচ্ছা বুঝলাম, তোমার আব্বু আম্মু কই? আমার আব্বু আম্মু আমাকে রেখে আকাশে চলে গিয়েছে। মীরা থমকে যায় এই রকম কথা শুনে। তার মানে ইমনের বাবা মা মারা গেছে, আমি কিচ্ছু জানি না। সে এতদিন কই ছিল, কিভাবে ছিল, আমি একটিবার খোঁজও নিইনি। নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। ম্যাডাম বোনকে জড়িয়ে ধরে কাতুকুতো দেয়। শ্রাবন্তী হাসতে থাকে। আপু, মেরে ফেলবা নাকি এইভাবে? তারা দুষ্টুমি করতে থাকে। এই কয়েক মিনিটে দুইজন একে অপরের সাথে খুব ভালো করে মিশে যায়। দুপুরে খাবার মীরা শ্রাবন্তীকে খাইয়ে দেয়। আমি অনেকক্ষণ কেঁদে ম্যাডামের কেবিনে গেলাম। গিয়ে দেখি বোনটা ঘুরাচ্ছে। আসবো ম্যাডাম? আসেন। আমি ফাইলটা দিয়ে বোনকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বাইরে চলে আসি। তারপর একটা রিক্সা করে বাড়িতে চলে আসি। মীরা ফাইলটা হাতে নিয়ে দেখে ভিজে আছে। দেখে বলল, তার মানে ইমন কি কান্না করছিল? কিন্তু কেন? বোনকে খাইয়ে রাতে ছাদে চলে যাই। মীরা ইচ্ছে থেকেই বিয়ে করতে যাচ্ছে। তার মানে মীরা আমাকে ভালোবাসে না। আগের কথাগুলো মনে পড়ে গেল। আরে ও তো তোর বাবা মার মৃত্যুতেই তোকে দেখতে আসেনি, আবার তোর ভালোবাসা দেখে তাকে আপন করে নিবে। বোকা নাকি তুই? ওর কাছে তুই একটা সাধারণ কর্মচারী। তুই কেন ওকে পাগলের মতো ভালোবাসিস? আপনা আপনি থেকেই হৃদয়ে প্রশ্ন ছুঁড়ে মারলাম। রাতের নিস্তব্ধ আকাশের নিচে অনেকক্ষণ কান্না করলাম। মনে একটা অভিমান নিয়ে ভালোবাসার কাছে নিজেকে পরাজিত মানলাম। একটা মন বারবার বিষাক্ত তীরে আঘাতে মেরে ফেলতেছে জীবন্ত অবস্থাতেই। একটা অভিমান নিয়ে রুমে চলে গেলাম। বোনের ঘুমন্ত মুখটা দেখে একটা
শান্তির নিঃশ্বাস ছাড়লাম। জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম, নতুন কোনো সুখের আশা না করে। বেঁচে থাকবো স্বার্থপর হয়ে, নিজের মনের চাওয়া অপূর্ণতা রেখে। শুধু বোনটাকে ঘিরে বেঁচে থাকবো জীবন অস্তিত্বের কষ্টের আলপনাতে। ম্যাডাম অফিস শেষে চলে গেল নদীর ধারে চেনা জায়গায়। জীবনে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম তাকেই জীবনে সবচেয়ে বেশি ঘৃণা করলাম। অবাকময় পৃথিবীর জগৎ সংসার। একটা জীবনে কেন অপূর্ণতা, হতাশ এত কারাঘাত করে মানুষকে? ম্যাডাম কিছুক্ষণ থেকে গাড়ির দিকে আসাতে থাকে। তখন একটা গাছের দিকে নজর যায়, দেখে দুইটা শালিক পাখি একটু চুপটি করে বসে আছে আর একটা মাথায় ঠোঁট দিয়ে বেনি করে দিচ্ছে। ভালো লাগায় মুখটা মলিন হয়ে উঠল তার। তারপর বাড়িতে চলে আসলো। এসে দেখে মাহফুজা অনেক কাপড় একসাথে করে দেখে যাচ্ছে। কিরে, কি করছিস? আপু বলো না কোনটা পরলে আমায় বেশি ভালো লাগবে? কিরে, বিয়ে আমার সাজুগুজু নিয়ে ব্যস্ত আছিস তুই, ব্যাপারটা কিরে? আপু কাল স্যার এই বাড়ির অনুষ্ঠানে আসবে, স্যারের ক্রাশ হতে চাই আমি। তোর ছাড়, তাহলে কে রে? ওই যে তোমার আব্বুকে বাঁচিয়েছিল, ইমন নাম, বজ্জাত স্যার একবার ফিরেও দেখে না আমাকে। মীরা কিছুটা অবাক হলো, আবার রাগ হলো। ছাড় কি তোকে পছন্দ করে? আরে আপু আমাকে ডিরেক্ট না করে দিচ্ছে প্রপোজ করাতে, অথচ আমি কত ছেলে আমার পিছনে ঘোরে। আপু তুমি আমাকে হেল্প করো না ওই স্যারের সাথে আমার বিয়ে হতে। আমার বাবা তো তোমার বাবার চেয়েও বড় লোক। তুমি ওকে এসব বলবা আর বলবা আমি পাগলের মতো ভালোবাসি তাকে। সে তো তোমার অফিসেই কাজ করে, তুমি চেনো না তাকে। আমি তো সেদিন স্যারের কথা বলে বাড়িতে চলে আসি। আপু স্যারকে কি বলবো, মেয়েদের তিল নাকি পুরুষের নজর কাড়ে, আর আমার স্যারের তিল দেখে নজর কাটছে। ম্যাডাম মনে মনে অ্যাটম বোম হয়ে গেছে, শুধু ফুটতে পারছে না। তারপর দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করলাম বোনকে সাথে নিয়ে। বোনকে সুন্দরভাবে সাজিয়ে রেডি করলাম। আমি কালো শার্ট আর প্যান্ট পরলাম। তারপর রিক্সা করে মীরার বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে দেখলাম অনেক বড় বাড়ি, খুব সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো। আঙ্কেলকে দেখে বোন আমার কোল থেকে নেমে দৌড়ে রহমান আঙ্কেল কোলে গিয়ে ওঠে। আঙ্কেল, আঙ্কেল, ওই ছোট্ট পুকুরটা কত সুন্দর মাছ। গ্লাসের ভিতর বিদেশি মাছগুলো দেখে আঙ্কেলকে বলতেছে আর কি। হঠাৎ বুঝতে পারলাম কেউ আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। দেখলাম মীরার মা হাত টানতেছে আর বলছে, ইমন তোমার সাথে আমার কিছু কথা ছিল, আমার রুমে একটু আসো তো। আমি আন্টির সাথে আন্টি রুমে যাচ্ছি, সেটা ম্যাডাম উপর থেকে খেয়াল করে। এই মনকে মা কই নিয়ে যাচ্ছে? ম্যাডাম সেটা দেখার জন্য উপরতলা থেকে লম্বা লম্বা পা ফেলে মায়ের রুমের দিকে যেতে থাকে। মায়ের রুমের সামনে যেতেই কিছু কথার আওয়াজ শুনে সেটা শোনার জন্য দরজার সামনে কান পাতে। ইমন আমি অনেক লজ্জিত এবং অপরাধী। নিজের খারাপ কাজটার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি শান্তিতে ঘুমাতেও পারি না। আন্টি, আপনি কোনো খারাপ কাজের কথা বলছেন? আমি তোমার চরিত্রে দাগ লাগাইছি মীরার চোখে। তোমার সাথে আমি মীরাকে মানতে পারতাম না। পরে যখন দেখি মীরা তোমার জন্য নিজেকে দিন দিন শেষ করে দিচ্ছে, তখন তোমার বাড়িতে যাই, গিয়ে জানতে পারি তুমি সেখানে নাই। আচ্ছা আন্টি, বুঝলাম। আন্টি, আমি একটা বিষয় বুঝতে পারছি না, আমাকে কারিমা, নদী, বৃষ্টি কিস করছে কিভাবে? সেটা তো আমিও জানি না। আমাকে কখন চুমু দিল? সবাই প্ল্যান করে ধাক্কা খেয়ে কিস করে ছবি তুলেছে তোমার সাথে, সেটা তোমার অজান্তেই। তার জন্য আমি তাতে টাকাও দিছি। আন্টি, আপনার প্রতি আমার বিন্দুমাত্র অভিযোগ নেই এবং রাগ নেই। উল্টা আপনি ভালোই করছেন, না হলে বুঝতে পারতাম না আপনার মেয়ে আমাকে বাদে অন্য পুরুষকে বিয়ে করতেও রাজি আছে। বাবা তুমি আমার স্বামীকে বাঁচিয়েছ, তাই সত্যিটা না বলে থাকতে পারলাম না। ম্যাডাম সব কিছু শুনে চোখের পানি আটকায় রাখতে পারল না, দৌড়ে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। মীরা রুমে এসে ভাবতে থাকে সে এত বড় অন্যায় কিভাবে করতে পারলো। ইমনের সাথে সাথে অনেকক্ষণ কান্না করে, নিজের প্রতি অভিমান আর একটা রাগ নিয়ে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে মাহফুজা একটা কালো কালারের শাড়ি পরতেছে। আপু শাড়িটা পরাতে সাহায্য করো না। কিরে, তুই না কালো কালারের কাপড় পরতে পছন্দ করিস না?
আপু, স্যারকে দেখেছো আজকে কালো কালারের শার্ট পরে আসছে, তাই স্যারের সাথে ম্যাচিং করে আমিও কালো কাপড় পরবো। মীরা যেন আবার মাথা গরম হয়ে গেছে। মাহফুজাকে জোরে সরে এদিক ওদিক ঘুরিয়ে শাড়ি পরাইতেছে। আপু, আস্তে আস্তে ঘোরাও। আমি বোনকে নিয়ে বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছি। 2 তালা দিয়ে যাওয়ার সময় একটা রুমে ম্যাডামকে দেখে আমার বোন আপু আপু ডাকতে থাকে। ম্যাডাম আমার বোনের দিকে তাকায়। আমিও দেখার জন্য তাকাতেই যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করেন ভাই, দেখলাম মীরা পেটে কাপড় নেই, শাড়ির আঁচলটা মাটিতে পড়ে আছে, সরু পেটটার মাঝখানে অনেক সুন্দর দেখতে নাভিটা। চোখটা যেন ফিরাইতে মন চাইতেছে না। 3 সেকেন্ডের মতো দেখে বোনকে দেখিয়ে দিলাম দৌড়। বোন আমাকে দৌড়াতে দেখে ভাইয়া, ভাইয়া কই যাইতেছো? আমি চিগলিয়ে বললাম হিসু পাইছে। বোন, মীরা, মাহফুজা হাসতে থাকে। এমন একটা ছেলেকে আমি এতদিন লুচ্চা বলে আসছি, নিজেকে যেন অপরাধী মনে হচ্ছে। মীরা শাড়িটা পরা শেষ করে চোখে কাজল দিচ্ছে। আমার বোন বলল, আপু, আমাকে লাগিয়ে দাও। আচ্ছা দিচ্ছি, তোমার ভাইয়া লাগাতে পারে না। ভাইয়া নাকি ভয় পায়। গাড়ির আওয়াজ শুনে বুঝতে পারলাম ছেলেপক্ষ এসে পড়েছে। মীরা আমাকে ছাড়া অন্য একটা পুরুষের যেন সাজুগুজু করতেছে ভাবতেই এখন আর কষ্ট লাগে না, ঘৃণা হয়। যে কষ্টগুলো একসময় আপনাকে অনেক কাঁদাতো, সেই কষ্টগুলো একসময় মনে ঘৃণায় পরিণত হয়। আমি বোনকে আনতে গেলাম। দরজার সামনে গিয়ে শ্রাবন্তী ভাইয়া কাছে আসো। আসছি ভাইয়া। বোন আমার কাছে আসতেই হাঁটু গেড়ে বসে মাথার পেছনে আলতোভাবে ধরে। আরে আমার বোনটা দেখি পরীর মতো লাগছে। মীরার দিকে তাকালাম, দেখলাম আমার দিকে তাকিয়ে আছে। এমন সময় স্যার চলুন, ছেলেপক্ষ কই আছে দেখে আসি। স্যার কেমন লাগছে আমাকে? মীরাকে রাগানোর জন্য বললাম, অনেক সুন্দর লাগতেছে। ছেলে না, মীরা আপুকে রেখে তোমাকে বিয়ে করতে চাই। আপনি করলেই হবে। কি বললা? কিছু না স্যার, চলুন তো। আমরা নিচে যাওয়ার পর উপরে কিছু একটা ভাঙার আওয়াজ শুনলাম। মীরা, উপরে কি হচ্ছে? তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে। আমাকে কি বললো আমি তার আপু লাগি, আবার বলে মাহফুজা আমার থেকে সুন্দর। রাগের মাথায় নিয়ে মুখে একটা মুচকি হাসি দিয়ে মীরা নিচে নামছে। প্রতিটা সিঁড়ির ধাপ যেন আমার চোখে ঘৃণার দৃষ্টি ফেলছে। মীরা ছেলে সামনে বসতেই ছেলে হা করে তাকিয়ে আছে। আমি বোনকে কোলে নিয়ে দাঁড়িয়ে একসাথে মাহফুজা আমি কথা বলতেছি হাসি মুখে। মীরা সেটা দেখে চোখে পানি টলমল করছে, মনে হয় চোখের পাতা বুঝলেই টুপ করে পানি নিচে পড়ে যাবে। হারামি আমাকে অন্য ছেলের কাছে দেখে, তার হৃদয়ে একটু কষ্ট হচ্ছে না নাকি হাসি খুশি থেকে আমাকে ভাব দেখাচ্ছে? স্যার, আপনার মাথায় কি যেন লেগে আছে। মাহফুজা পা দুটো উঁচু করে পরিষ্কার করে পাশে দাঁড়াতেই ম্যাডাম মাহফুজার কাছে গিয়ে গলায় এক হাতে চেপে ধরে আর এক হাতে আমার দিকে আঙুল তোলে। ও শুধু আমার, শুধুই আমার, কানে ঢুকিয়ে নে ভালো করে কথাটা। মাহফুজা গলা থেকে হাত ছুটাতে ছুটাতে ছটফট করতেছে। আমি ভয়ে পেছনে সরে গেলাম। তারপর মীরার হাতটি সরাতেই মাহফুজা কাশতে থাকে। ম্যাডাম পাত্রকে বলতে লাগলো, এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবি। এই মেয়ে ভূতে ধরছে নাকি? কথাটা বলার সাথে সাথে ম্যাডাম ছেলেটাকে একটা চড় দিয়ে বলল, এখনই বাড়ি থেকে বের হ লুচ্চা কোথাকার। ছেলের পক্ষ ভয়ে অপমানে তাড়াহুড়ো করে বের হয়ে যায়। মাহফুজা ফ্লোরে বসা থেকে উঠতে চাইছে। আমি যেই তুলতে যাব তখন ম্যাডাম বলল, ইমন আমার দিকে তাকা। রাগী চোখগুলো দেখে বোনকে কোলে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। মাহফুজা একটু ঠিক হতেই রুমে গিয়ে তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে বের হতে হতে বলতে থাকে, আমিও দেখে নিব তুই এই ছেলেকে কিভাবে আপন করিস। আরে যা যা, তুই কি বালটা করবি আমার জানা আছে। মীরা তার বাবার রুমে যায়। বাবা, তুমি কিন্তু কিছু উল্টাপাল্টা কইরো না মায়ের মতন। মামনি, আমি সব জেনে গেছি আর আমি তাতে অনেক খুশি। ইমন অনেক ভালো ছেলে। তুমি চাইলে আমি ইমনকে রাজি করাতাম। ফাও টাকা খরচ করে অন্য ছেলেকে দেখানোর মানেই হয় না। মীরা বাবার কপালে একটা চুমু দেয়। রহমান চৌধুরী আজকে অনেক বছর পর দেখতে পায় তার মেয়ে খুশিতে তাকে চুমু দিয়েছে। ভাবতেই চোখে পানি চলে আসে। মীরা চোখের পানিগুলো মুছে রুমে চলে যায়।
অথচ রহমান চৌধুরী এই কয়টি বছর মেয়েকে কত কিছুই কিনে দিছে, বাট কখনো খুশি করতে পারেনি। আমি বোনকে কোলে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে সেখান থেকে কিছু খাবার খেয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে সামনে দেখি অনেকগুলো প্রাইভেট কার। সিঁড়ি দিয়ে উঠে দেখি ঘাড়তারা মুকবল নাগিন ড্যান্স নাচতেছে, কিন্তু গান গাচ্ছে অন্য আরেকটা। নাচতে নাচতে আমাকে দেখে বোনকে কোল থেকে নামিয়ে বোনকে নিয়ে আমাকে ঘুরে ঘুরে নাচতেছে আর বলতেছে, তোমারে বিয়া দেবো, তোমারে বিয়া করাইয়া দেবো। কি আজব গান রে বাবা। আঙ্কেল, আপনার শরীর ঠিক আছে তো? আরে আমি পারফেক্ট আছি, চীনা টান টান করে, চাইলে আর একটা বিয়ে করতে পারবো। কি আঙ্কেল, আপনি আর একটা বিয়ে করবেন? খারান, আমি এখনই আন্ডারকে গিয়ে বলে আসছি। বলেই দৌড়। আজকে আমি শেষ, এমন বাচ্চা আমায়। বোন রুমের কাছে গিয়ে ভয় ভয় চোখে দাঁড়িয়ে থাকে। বোনকে এমন দেখে মুকবল আঙ্কেলকে পাশ কেটে বোনের কাছে যাই। গিয়ে দেখি ভিতরে অনেক মানুষ, সবাই কোট পরে আছে, মনে হয় অনেক বড় লোক। আমি বোনকে কোলে নিয়ে রুমে গিয়ে সালাম দেই। সবাই উত্তর নেয়, ইমন, তোমার জন্যই অপেক্ষা করছি। আর তুমি তো ইমন নাকি? হ্যাঁ আঙ্কেল, আমি ইমন। আপনাদের চিনতে পারলাম না। একটু বসো, তোমার সাথে কথা আছে। মুকবল আঙ্কেল আর আন্টি একসাথে দাঁড়িয়ে আছে। আমি হলাম মাহফুজার বাবা, দেশের বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল চৌধুরী। আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে এবং বাড়িতে গিয়ে তোমার জন্য পাগলামি করছে। তো আঙ্কেল, আমি কি করতে পারি? তুমি আমার মেয়েকে বিয়ে করবে? আঙ্কেল, আমি পারবো না। কেন? আমার মেয়ে দেখতে খারাপ? আঙ্কেল, সেটা নয়। তাহলে কি মায়াকে ভালোবাসো? না আঙ্কেল। তাহলে কি তোমার টাকা, বাড়ি, গাড়ি লাগবে? এবার রাগে চিল্লিয়ে বলতে থাকলাম, আমার ভিতরে আত্মা মরে গেছে, আমার মন কাচের মতো ভেঙে গেছে, সেটা কখনো জোড়া লাগবে না। আমার কোলে ছোট্ট মেয়েটি দেখছেন, ওর জন্য আমার বেঁচে থাকা। আমার মন জ্বলন্ত আগুনে পুড়তেছে। আপনার মেয়ে আমার স্পর্শ আসলে ঝলসে যাবে। এত বড় ব্যবসায়ী হয়ে বুদ্ধি কি লোপ পেয়েছে আপনার? আমার মতো সাধারণ ছেলেকে কেন আপনার মেয়ের সাথে বিয়ে দিতে চান? আপনি চাইলে অনেক বড়লোক ফ্যামিলির ছেলের সাথে বিয়ে দিতে পারবেন। আর হ্যাঁ, আমি এতিম, ছোট বোনটা বাদে আমার আপন কেউ নেই। এমন পরিবারে কেউ বিয়ে দিয়ে মেয়েকে সুখে রাখবে আমার মনে হয় না। আঙ্কেল কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে সবাইকে নিয়ে চলে যায়। আরে তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তুই জানিস? জানতে হবে না। ইমন বাবা, এত বড়লোক ফ্যামিলির সাথে আত্মীয় হলে তোমার টাকার অভাব পড়তো না। আন্টি, টাকাই সব কিছু না। টাকা দিয়ে দামি জিনিস, বড় বড় বাড়ি দামি গাড়ি কিনা যাবে, দামি খাবারও খাওয়া যায়, কিন্তু ভালো লাগার সুখ কিনা যায় না। ভালো লাগার সব কিছু বলেই রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যাই। রাতে আমি আমার কলিজার বোনটার সাথে শুয়ে শুয়ে মোবাইলে মোটু পাতলু দেখতেছি। দেখলাম কার্টুনটা বন্ধ হয়ে অচেনা নাম্বার থেকে কল। রিসিভ করেই, আসসালামু আলাইকুম, কে আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার মাহফুজা। সরি, আপনি আমার কেন হবেন? আরে, আমি আপনাকে ভালোবাসি, তাই তো আমি আপনার। এই যে আজাইরা প্যাচাল শুনতে ভালো লাগে না। আমার বোন কার্টুন দেখবে, ডিস্টার্ব করবেন না। ফোনটা কেটে দিয়ে আবার বোনের সাথে কার্টুন দেখতে থাকি। কিছুক্ষণ পর আবার কল আসে। রিসিভ করেই, আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? স্যারের সাথে প্রেম করতে চান? কেমন বেয়াদব মেয়ে আপনি। কি ওই পেতনিটা তোমাকে ফোন দেয়? বুঝতে পারলাম এটা ম্যাডাম, তাই রাগানোর জন্য। আপনি আবার কোন পেতনি? কি আমি পেতনি? আরে কে বলবেন তো? তুমি আমাকে চিনতে পারছো না আমি কে? ওই প্যাচাল মারবেন না। কে আপনি বলেন, না হলে ফোন কেটে দিলাম আপু। এবার সেখান থেকেই ফোন কেটে দিল। বুঝলাম আপু বলাতে মনে হয় রেগে বোম হয়ে গেছে। পাশ ফিরে দেখি বোন কপালে হাত দিয়ে ঘুমিয়ে আছে। কপাল থেকে হাতটা বুকে সুন্দরভাবে রেখে দিলাম। ফোনটা রেখে আরাম করে শুতেই আবার ফোনটা ধরতেই, আপনার ফোন বিজি দেখাই কেন? মনে হয় শয়তানিতে ফোন দিয়েছে। তারপর তার সাথে 5 মিনিট বিতর্ক করে ফোনটা রেখে শুতেই
আবার ফোন রিসিভ করলাম। এবার ম্যাডাম বলতেছে, তোমার ফোন বিজি কেন? সেম বিতর্ক। তার সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। 10 মিনিট পর চোখগুলো ঘুম ঘুম আসতেই আবার ফোনের আওয়াজ। এবার সত্যি অনেক রাগ উঠে গেছে। এই মেয়েগুলোর মাথায় সমস্যা আছে নাকি? তারপর ফোনটা হাতে নিয়ে দেখে অফিস থেকে ফোন দিছে। রাগে মোবাইলটার ব্যাটারি খুলে ঘুমিয়ে পড়লাম। তারপর দিন অফিসে গেলাম, গিয়ে না বসতেই ম্যাডামের ডাক। তারপর ম্যাডামের কেবিনের সামনে গিয়ে, ম্যাডাম আসবো? অনুমতি নিতে হবে না। ম্যাডাম কিসের জন্য ডেকেছেন? রোম্যান্স করার জন্য। হোয়াট? আপনার মাথা ঠিক আছে? ম্যাডাম উঠে কাছে এসে চোখে চোখ রেখে বলল। আমি একদম ঠিক আছি। তারপর হঠাৎ করেই ম্যাডাম উড়াধুরা চোখে, মুখে, গলায় কিস করা শুরু করে। মনে হয় অনেক দিনে তৃষ্ণার্ত ব্যক্তি পানি পান করছে। আমি নিজেকে কন্ট্রোল রাখতে ঠাস করে দিলাম একটা। ম্যাডাম গালে হাত দিয়ে, একটু আদরই তো করতে চাচ্ছি, মারলা কেন? এটাকে আদর বলে নাকি রেপ বলে? আর আমার মতো লুচ্চা ছেলেকে ধরতে বুঝি ঘৃণা করে না? কথাটা বলেই নাক ছিটকে কেবিন থেকে বের হতে গিয়েও আবার কিছু একটা মনে করে দৌড়ে ম্যাডামের কাছে চলে আসি। ম্যাডাম, আপনার কাছে আয়না আছে না? ম্যাডাম তার ব্যাগ থেকে আয়নাটা বের করে দিয়ে ভেঙচি কেটে পাশে দাঁড়িয়ে রইল। আমি আয়নায় মুখটাকে দেখতে থাকলাম, কোথাও লিপস্টিকের দাগ আছে কিনা। দেখলাম অনেক জায়গায় হালকা হালকা লিপস্টিকের দাগ লেগে আছে। ম্যাডাম বুঝতে পেরে এখানে এসো, ওড়না দিয়ে মুছে দেই। কিছু বললাম না। ম্যাডামের কাছাকাছি এসে লিপস্টিকের দাগগুলো খুঁচিয়ে খুঁচিয়ে মুছে দিচ্ছে। আমি এক দৃষ্টিতে কাজল দেওয়া চোখ দুইটার দিকে তাকিয়ে রইলাম। কালো মার্বেলের মতো বস্তুটা এদিক ওদিক নড়াচড়া করছে। ম্যাডাম শেষ করে দাঁড়াতেই চোখে চোখ পড়ল। দেখলাম গালটাতে হাতের দাগ উঠে গেছে। আমি হাতটা কাছে নিয়ে আঙুল দিয়ে আলতোভাবে দাগের জায়গায় স্পর্শ করতেই ম্যাডাম চোখ দুইটা বন্ধ করে ফেলে। আমি দাগের জায়গাটা চুমু দেওয়ার জন্য ঠোঁট দুটো এগিয়ে নিচ্ছি। কাছাকাছি গিয়ে চুমু না দিয়ে ধাক্কা দিয়ে চলে যাই। ম্যাডাম হাত ধরে বলল, কি রে, আমাকে ভালো লাগে না? তা লাগবে কেন? এখন তোমার নতুন মানুষের অভাব নেই। আমি একবারও বলছি আপনাকে ভালো লাগে না? তুমি শুধু আমার, অন্য কারো না। তুই যদি অন্য কারোর হস, আমি মরে যাব। ম্যাডাম কাঁদতে থাকে। হয়তো আমার দেওয়া কষ্টগুলো ওর মনে ঘৃণার বাসা বেঁধেছে। আমি কেবিনে এসে বসলাম। বসে কিছু কাজ ছিল, সেগুলো করে পিয়নকে দিয়ে ম্যাডামের কাছে পাঠিয়ে দিলাম। অফিস শেষে বোনের জন্য কিছু নেওয়ার জন্য কসমেটিক্সের শোরুমে গেলাম। বোনের জন্য নীল চুড়ি কিনবো বলে একটা জায়গায় দাঁড়িয়ে চুড়ি দেখছিলাম। 2 জোড়া সুন্দর নীল চুড়ি নিলাম। একটা লোককে দিয়ে বললাম প্যাক করে দিতে। বিল পে করতে গিয়ে দেখি মাফুজা আর মীরা চিগলি করতেছে। আমি গিয়ে, এখানে এসব কি হচ্ছে? স্যার, আপনার বিল দেওয়ার জন্য এরা ঝগড়া করতে আছে। আমার বিল যেন অন্য কেউ না দিতে পারে, না হলে আপনার শোরুমে আর আসবো না। ওকে স্যার। টাকা দিয়ে বাড়িতে আসবো বলে বাইরে রিক্সার জন্য অপেক্ষা করতেছি। দেখলাম 2টা গাড়ি সামনে এসে থেমেছে। মীরা আর মাহফুজা গাড়ি থেকে নেমে কাছে আসতেই, তোমরা যদি এখন আমার গাড়িতে ওঠা নিয়ে রাস্তায় ঝগড়া করো, তাহলে 2 জনের গাড়ি ভেঙে বাড়ি যাব আমি। আমার রাগ দেখে 2 জন ভয়ে চুপসে গেল। আমি একটা রিক্সা ডেকে বাড়িতে চলে আসি। তারপর দিন চুল আর দাড়িগুলো ছোট সাইজ করে অফিসে চলে গেলাম। কেবিনে এসে বসতেই ম্যাডাম নিজে এসে কেবিনে যেতে বলে গেল। আমি উঠে ধীর পায়ে গিয়ে, ম্যাম আসবো? আরে অনুমতি নিতে হবে না। সামনে গিয়ে দাঁড়ালাম। বসেন এইখানে। এরপর ম্যাডাম চেয়ারে 2 দিকে হাতে দিয়ে বলল, তুমি আমার ভুলগুলো দেখাও, তারপর আমাকে অ্যাভয়েড করো। আমি বাধ্য নই বলতে। তুমি ভালো করেই জানো আমি অন্য মেয়েদের সাথে তোমাকে দেখলে একটুও সহ্য করতে পারি না। আজকের লাঞ্চ আমার সাথে করবা। আপনি যদি ভাবেন আপনি আমাকে চুমু দিলে, কেয়ার করলে আপনাকে ভালোবাসবো, ভুলে যান। এই মনের বুকে কোনো ভালোবাসা নাই। ভিতর থেকে মরে গেছি আমি। আপনি ভেবে দেখেন আপনি আমার সাথে কি করেছেন। আপনার হাতে একটু টাচ পড়াতে আমাকে থাপ্পড় দিছেন, অপমান করেছেন, অথচ আজ নিজের শরীর আমাকে দিতে 2বার ভাবতেছেন না। আপনাকে দেখার জন্য আমি কত ভাবেই না কাছে আসতাম। আর বিনিময়ে কি পাইছি আমি আপনার থেকে? অপমান আর 1 গাদা ফাইল।
আপনি একটা আমার ভুল দেখছেন, সেটা যাচাই না করে ভালোবাসা ঘৃণার পরিণত করছেন। আর হ্যাঁ, আমি আপনার প্রিয় হতেও চাই না, ঘৃণিতই থাকতেই চাই। ইমন, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যদি নাই বাঁচতেন তাহলে অন্য কোনো পুরুষকে বিয়ে করতে চাইতেন না। এমন আমি তখন স্বার্থপর হয়ে গেছিলাম, নিজের দেহের চাহিদা মেটাতে বিয়েতে রাজি হয়েছিলাম। সত্যি আমার মন জুড়ে শুধু তুমি। মন জুড়ে আমি, দেহ জুড়ে অন্য কেউ, ভালোই তো ভার্জিন আপনি। ম্যাডাম এবার রাগী চোখে আমার দিকে তাকিয়ে, আমার দেহ জুড়ে অন্য কেউ থাকার ইচ্ছে করলে এই মীরা এতদিনে 2-3টা বাচ্চা থাকলোই। আমি ফিক করে হেসে দিলাম। মীরা আমার বুকে ঘুষি দিতে থাকলো। হঠাৎ করে মোবাইলে মেসেজের আওয়াজ। আমি ফোনটা বের করে দেখলাম মাহফুজা মেসেজ করে দিয়ে লিখছে, আমার সাথে লাঞ্চ করতে হবে পাশের রেস্টুরেন্টে, চলে আসুন। মীরা থাবা দিয়ে মোবাইলের মেসেজটা দেখে আমার দিকে রাগী চোখে তাকালো। আপনার সমস্যা কি? মোবাইলটা আছাড় মারতে যাবে, আমি হাতটা ধরে ফেলি। ম্যাডাম, গরিব মানুষের মোবাইল ভাঙেন না। ম্যাডামের মোবাইলটা হাতে দিয়ে, নেন, এটা ভাঙেন। তুই আমাকে ইচ্ছে করে হার্ট করিস। না তো। মোবাইলটা হাতে নিয়ে বোনকে ফোন দিলাম। রিসিভ করতেই, খাবার খাইছো? হ্যাঁ ভাইয়া, তুমি খাইছো? না, খাবো। ফোনটা রেখে চলে যাব। এমন দাঁড়াও, কই যাইতেছো? রেস্টুরেন্টে মাহফুজার সাথে খেতে। কি? রেগে এসে শার্টের কলারটা ধরে সোফায় ধাক্কা দিয়ে ফেলে দিল। এখানে ভালোই বসে থাক, না হলে খারাপ কিছু হয়ে যাবে। মীরা টিফিন থেকে খাবার নিয়ে আমার কাছে এসে, তোর পছন্দের খাবার নিয়ে আসছি, ভুনা খিচুড়ি আমি নিজে রান্না করে। একটা লোকমা মুখে তুলতেই আমি মাথা নাড়িয়ে বুঝালাম খাবো না। কেন খাবি না? নিজের হাতে খাইয়ে দিচ্ছি, ভালো লাগে না? আমার ছোট বোনটাকে রেখে এই খাবার আমি খেতে পারবো না। চল, এক্ষুনি তোর বাসায় যাব। অফিস থেকে বাইরে বের হতেই 10-12টা গাড়ি সামনে এসে থামলো। দেখলাম মোজাম্মেল চৌধুরী গাড়ি থেকে নেমে আমার সামনে আসতেই, আসসালামু আলাইকুম মামা। মামা কেমন আছেন? ভালো আর থাকবো কি করে? নিজের বোনের গলা চেপে ধরতে দ্বিধাবোধ করে না। মামা রাগের মাথায় করে ফেলেছি। এমন, তুমি না বলে মীরাকে ভালোবাসো না? তাহলে ওর সাথে কই যাইতেছো? আঙ্কেল, মীরা আমার জন্য ভুনা খিচুড়ি রান্না করে আনছে। আমাকে খেতে বলাতে আমি বললাম আমার বোনকে বাদে খেতে পারবো না। আচ্ছা, তাহলে আমার মেয়েও যাবে তোমার বাসায়। গাড়িতে গিয়ে বসো। আঙ্কেল, মীরাও যাবে। গাড়িতে গিয়ে মীরা, আমি ঢুকতেই দেখলাম মাহফুজা কালো সানগ্লাস পরে বসে আছে। চেপে বসেন। একটু চাপতেই 2জনের সিটে 3 জন বসলাম। স্যার, আপনি আমাকে ভালোবাসেন না বুঝলাম, মানবতার খাতিরে তো মীরা হাত গলা থেকে ছোটানো দরকার ছিল। আমি ডিরেক্ট বললাম মীরাকে আমি স্পর্শ করতে পারবো না। মীরা মানা করছে। কথাটা বলাতে মাহফুজা মুচকি হাসলো আর মীরা রাগী চোখে তাকিয়ে রইল। সিটে হেলান দিয়ে কিছু সময় বসে থেকে হাতে পানির স্পর্শ তাকিয়ে দেখি মীরা কাঁদতেছে। কিছু বললাম না। গাড়ি থেকে নেমেই দেখি মীরা, মাহফুজা 2জন হাতেই দেখি টিফিন বক্স। আল্লাহ, এই 2টা মাইয়া পাগল করে দিবে। রুমে ফ্রেশ হয়ে বোনকে আঙ্কেলের রুম থেকে গিয়ে নিয়ে আসি। এসে দেখি 2জন খাবার রেডি করে বসে আছে। আমি বোনকে বললাম, আপু বলাতে 2জনই চোখ দিয়ে মেরে ফেলতে চাইছে। ভাইয়া, তোমাকে বাদে খাবো না আমি। তারপর 2জন একসাথে গিয়ে বসি। বসতেই 2জনে লোকমা নিয়ে মুখ ধরে আছে। আমি প্রথম মীরারটা খেলাম, তারপর মাহফুজারটা। বোন আমার দিকে তাকিয়ে, আমাকে কি খাবার খেতে আসছো? আমি তাড়াহুড়ো করে মীরার বক্স থেকে বোনের মুখে লোকমা দিলাম। খাবার শেষে বাইরে গিয়ে দাঁড়াতেই, আপু, তুমি রিক্সা দিয়ে চলে যাও। মনে হলো গাড়ি নিয়ে অহংকার দেখালো। এইভাবে 2 মাস ধরে 2জনে পাগলের মতো পেছনে পড়ে আছে। একদিন অফিস শেষে বোনের জন্য একটা কেক আর কিছু সুন্দর সুন্দর গিফট কিনলাম, কারণ আজকে আমার কলিজার জন্মদিন। সন্ধ্যার পর বাড়িতে যেয়ে দেখি বাড়ি বেলুন আর বাতি দিয়ে সাজানো। পুরো বাড়ি বেলুন আর বাতি দিয়ে ভরে ফেলছে। বাড়িতে ঢুকে দেখি বাড়িতে অনেক মানুষ। বুঝলাম মীরা আর মাহফুজার কাজ। অনুষ্ঠানটা ছাদে হচ্ছে। কয়েকজন মানুষ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখানে আপনাদের কি? আপনার বোনকে প্রথম ছাদে নিয়ে গিয়েছিলাম, হঠাৎ করে ছাদ থেকে দৌড়ে এসে রুমে দরজা দিয়ে বসে আছে।
কখন থেকে ডাকছি, দরজা খুলছে না। এখন আপনারা এখান থেকে যান। লোকগুলো ছাদে চলে গেল। আমি বোনকে ডাক দিলাম। আমার কলিজার বোনটা দরজা কেন খুলছে না? বোন আমার দরজা খুলেই ভয়ে বুকে জড়িয়ে ধরে মনে হচ্ছে ওকে কেউ মেরে ফেলতে চাইছে। আমার ডাক্তারের কথা মনে পড়ে গেল। আমার খেয়াল ছিল না আমার বোন বেশি মানুষ দেখলে প্রচণ্ড ভয় পায়, বিশেষ করে বেশি মানুষ ঘিরে দাঁড়ালে। মনে হয় ওকে ছাদে সবাই ঘিরে দাঁড়াইছে। প্রচণ্ড রাগ উঠে গেল আমার। বোনকে বললাম, ভয় পেও না, এই তো তোমার ভাইয়া তোমার সাথে। গিফটগুলো খাটে রেখে কেকটা টেবিলের একপাশে রেখে মোবাইলটা বোনের হাতে দিয়ে ছাদের দিকে যেতে যেতে শার্টের হাতাগুলো কোনই পর্যন্ত তুলে ছাদে যেতেই সবাই বলে উঠল, এই তো ইমন এসে গেছে। দেখলাম ছাদের দুই পাশে কেক সাজানো। টেবিলের উপর থেকে কেকটা ফেলে দিলাম। রাগে চিগলিয়ে বলতে থাকি, আপনাদের কে বলেছে এসব করার জন্য? বলতে বলতে ওই টেবিলের কেকটাও থাবা দিয়ে ফেলে দিলাম। ছাদে মুকবল আঙ্কেল, আন্টি, রহমান চৌধুরী, মোজাম্মেল চৌধুরীও আছে। মুকবল আঙ্কেলকে বললাম, আপনি তো আমার বোন সম্পর্কে সব কিছু জানতেন, তারপর এসব করতে দিলেন কেন? ইমন, আমি অনেক বাধা দিয়েছি, তারা শোনেনি। ইমন, তোমার বোনের জন্মদিন অনুষ্ঠান করে কি বড় ভুল করে ফেলেছি আমরা? আমার বোনের জন্য আপনারা জন্মদিন না, মরণের অনুষ্ঠান বানিয়েছেন। একটা ছেলে আমার কাছে এসে, ভাইয়া আপনি বোনকে নিয়ে এত অ্যাটিটিউড দেখাচ্ছেন। রাগে ছেলেটার নাক বরাবর একটা ঘুষি দিয়ে ছাদ থেকে নেমে যায়। রুমে এসে বোনকে কোলে নিয়ে বাড়ি থেকে নেমে একটা গাড়ি করে ব্রিজে যেতে থাকি বোনকে নিয়ে একাকিত্ব সময় কাটানোর জন্য। আপনারা সবাই ভুল করছেন অনুষ্ঠানটা করে, তার কারণ আমি বলছি আপনাদের, শুনুন। মুকবল আঙ্কেল বাবা মার মৃত্যু থেকে সব কিছু সবাইকে বলে। রিলেটিভরা শুনে মুখটা কালো করে রহমান চৌধুরীকে আর মোজাবেল চৌধুরীকে দুই একটা কড়া কথা বলে চলে যায়। এদিকে মীরা বসে বসে কাঁদতেছে। আমি মনের কষ্টের সময়গুলোতে পাশে থাকতে পারিনি। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। রহমান চৌধুরী আর মোজাম্মেল চৌধুরী মীরাকে ধরাধরি করে গাড়িতে তুলে বাড়িতে চলে যায়। আমি রাত 1:30-এর দিকে বোনকে ঘুমন্ত অবস্থায় কোলে নিয়ে বাড়িতে এসে দেখি বাড়ি একদম ফাঁকা। বোনকে খাটে শুইয়ে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম উঠে বোনকে খাবার খাইয়ে অফিসে যাওয়ার জন্য রিকশায় উঠি। অফিসের সামনে যেতেই দেখি মাহফুজা দাঁড়িয়ে আছে। স্যার, আপনি আমার বাবার কোম্পানিতে চাকরি করেন, এখান থেকে বেশি টাকা পাবেন। থাক, আমার বেশি টাকা লাগবো না। মীরা গাড়ি থেকে নেমে দুজনকে কথা বলতে দেখে তাড়াতাড়ি সামনে এসে, ইমন, তুমি পেতনিটার সাথে কি কথা বলছো? মাহফুজা ম্যাডামকে একটা চট দিয়ে বলল, তুই আমাকে পেতনি বলার কে? মীরা আমার দিকে রাগী চোখে তাকিয়ে চলে গেল। আমি তো পুরাই বলদ হয়ে গেলাম। মার লোকে রাগ দেখায় কার সাথে? তবে মীরাকে আঘাত করাতে আমার রাগ উঠে গেছে। আমি সাথে সাথে মাহফুজার গালে ঠাস করে একটা বসিয়ে বললাম, তোমার মতো বেয়াদ্দব আর বেহায়া মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। তোমার বয়স, আমার বয়স, তুমি খেয়াল করেছো? সম্পর্ক করতে ম্যাচিওর হতে হয়। আমি তোমার বাড়িতে যাব এখনই। মাহফুজা নাকের পানি চোখের পানি এক করে কাঁদতেছে। স্যার, ভালোবাসা ম্যাচিউর বা বয়স থেকে হয় না, এটা জাস্ট হয়ে যায়। তুমি এখন তোমার বাড়ি নিয়ে যাবে কিনা বলো? গাড়িতে গিয়ে বসুন। এদিকে মীরা আমাকে অফিসে আসতে না দেখে রেগে আগুন হয়ে গেছে। আমি গাড়ি করে মাহফুজার বাড়িতে গিয়ে, তোমার বাবাকে ডাকো, কথা বলবো। মোজাম্মেল চৌধুরী সিঁড়ি দিয়ে নামছেন আর সাথে একটা ছেলেও আসছে। ছেলেটা আমাকে দেখে, আরে ভাইয়া, কেমন আছেন? কি মনে করে আমাদের বাড়িতে? ভাই আপনাকে ঠিক চিনলাম না। আরে ভাই, মনে নাই একদিন রাস্তায় একটা ছেলে হাতে ব্যান্ডেজ করে দিয়েছিলেন? হ্যাঁ, মনে পড়েছে। ভাইয়া, এর নামই ইমন। ছেলেটা কিছুটা অবাক হয়ে, আব্বু, এই ছেলের সাথে বোনের বিবাহ হলে আমার কোনো আপত্তি নেই। এই ছেলেটা অনেক ভালো। আপনার বোনকে কে বিয়ে করছে? দেখেন, আপনাদের আমি কিছু বলতে চাই। ছোটবেলা থেকে মীরা আমি একসাথে বড় হই, একে অপরকে অনেক ভালোবাসি। একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আমার মনে শুধু একজনই আছে, সেটা মীরা। তাছাড়া আপনার মেয়ে আমার থেকে অনেক ছোট। আপনার কাছে হাত জোর করে বলি, মা বাপ হারিয়ে জীবনে অনেক কষ্ট পাইছি, আর নতুন করে কোনো কষ্ট পেতে চাই না। ভাইয়া, আপনি যা বলবেন তাই হবে। আপনি আমার উপকার করেছেন। ধন্যবাদ ভাইয়া। বলেই বাসা থেকে বের হয়ে অফিসের দিকে যাই। গিয়ে
অফিসে না বসতেই ম্যাডাম কেবিনে যেতে বলেছে। আমি গিয়ে, ম্যাডাম আসবো? তোমাকে কতবার বলবো অনুমতি নিতে হবে? গুটি গুটি পায়ে ম্যাডাম সামনে দাঁড়াতেই ম্যাডাম চেয়ার থেকে উঠে শার্টের কলার ধরে। তুই মাহফুজের সাথে কই গেছস? ওর বাড়িতে। কেন গেছস তার বাড়িতে? আমার পিছু আর না নিতে, আর ওর ভাই বলেছে আমার কাছে আর আসবে না। সত্যি বলতেছো? আপনার খুশি হবার কিছু নেই। আমাকে বাদে আপনি অন্য কাউকে বিয়ে করলেও আমার কষ্ট হবে না, কারণ এই ইমন মিরান নামে কাউকে ভালোবাসে না। কথাটা ভালোভাবে কানে ঢুকিয়ে নাও। কি বললি কুত্তা? বলে ম্যাডাম আমাকে দেয়ালের সাথে মিশিয়ে কিস করতে লাগলো। আমি তো সেই খুশি, মেঘনা চাইতেই বৃষ্টি। আমি রেসপন্স করছি না, আবার বাধাও দিচ্ছি না। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ম্যাডাম হাঁপাচ্ছে। আপনি আমাকে কিস করছেন কার পারমিশন নিয়ে? তুই তো আমার, তোকে মিস করতে আবার পারমিশন নিতে হবে? হ্যাঁ, নিতে হবে। আমি আপনার কিছু না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ম্যাডাম কাঁদতে কাঁদতে অফিস থেকে চলে যায়। আমি বসের কেবিন থেকে বের হতেই সবাই কেমন চোখে যেন তাকিয়ে আছে। ম্যানেজারকে বলে বাসায় যাওয়ার জন্য অফিস থেকে বের হই, কারণ ভালো লাগতেছে না। রিকশায় উঠে আকাশের দিকে তাকিয়ে বুঝলাম বৃষ্টি হয়তো নামবে। আকাশটা মেঘলাটে। বাড়িতে এসে শুয়ে থাকি। বোন কোথা থেকে এসে, ভাইয়া শরীর খারাপ? ভাইয়া কাছে আসো, খাবার খাইছো? না ভাইয়া, তুমি দুপুরে ফোন দাও নাই, তাই খাবারও খাইনি। কি, তুমি দুপুর থেকে এখনো কিছু খাও নাই? আমি আন্টির কাছে গিয়ে বললাম ফ্রিজ থেকে খাবার দিতে। খাবারগুলো এনে গরম করে বোনকে খাইয়ে নিজেও খেয়ে নিলাম। তারপর বোনকে নিয়ে শুয়ে মোবাইল চাপতেছি, এমন সময় কল আসলো। রিসিভ করে আসসালামু আলাইকুম আঙ্কেল। ইমন, সন্ধ্যা হয়ে গেছে, মনে হয় বৃষ্টি নামবে। আমার মেয়েটা এখনো বাড়িতে আসেনি। আঙ্কেল, আপনার মেয়ে কই আছে আমি জানি না। আঙ্কেল একটা নদীর ধারের কথা বললো, আর সেখানেই পাবো। বাবা, মেয়েটাকে কষ্ট করে বাড়িতে পৌঁছে দাও। আন্টির কাছে বোনকে দিয়ে আঙ্কেল বলা অনুযায়ী জায়গা যাইতেছি। গিয়ে একটু খুঁজেই দেখলাম একটা নারকেল গাছের সাথে লাগানো বেঞ্চে বসে আছে। আমি কাছে গিয়ে, আপনার বাবা বলছে বাসায় যেতেন। আবছা অন্ধকারেও মাঝে দেখলাম চোখে থেকে গাল বেয়ে নিচে পানি পড়তেছে। কেমন জানি মনের কষ্ট হতে শুরু করলো। আঙ্কেলকে ফোন দিয়ে বললাম, আঙ্কেল টেনশন নিয়েন না, আমি আপনার মেয়েকে বাসায় দিয়ে যাব। আমি হাতটা ধরতে গিয়েও ধরলাম না। ম্যাডাম বেঞ্চে থেকে উঠে, আমাকে টাচ করতে তোর সমস্যা কোথায়? নাকি নিজেকে নিয়ে অ্যাটিটিউড দেখাস? ভালোবাসি বলেই অবহেলা করিস। তোকে ছাড়া এই মীরা এক মুহূর্তও ভালো থাকবে না। কথাটা কেমন জানি হৃদয়ে আঘাত করলো। চলেন বাড়িতে যাব। আমার হাত ধরে নিয়ে যাও, না হলে আমি যাব না। হাতটা ধরে রাস্তার দিকে হাঁটতে থাকি। রাস্তায় এসে দেখলাম কোনো গাড়ি নাই। ফোন দিয়ে বলল গাড়ি নিয়ে আসতে। বৃষ্টি নামবে বলে রাস্তায় কোনো গাড়ি নেই। হঠাৎ করে ঝুম বৃষ্টি নামে। জানি বৃষ্টি নামবে, তাই সাথে একটা পলিথিন নিয়ে আসি যাতে মোবাইলটা না ভিজে। মোবাইলটা পলিথিনে ভরতেছিলাম। আপনারটা দেন, ভিজে গেলে নষ্ট হয়ে যাবে। আমারটা ভিজলেও কিছু হবে না। আমি মোবাইলটা পকেটে রেখে, চলেন একটু হেঁটে রাস্তার দূরত্বটা কমাই। আমি বুকে হাত দিয়ে মীরার পাশাপাশি হাঁটতেছি। চারদিকে শুধু বৃষ্টির রিমিঝিমি শব্দ। রাস্তার চারপাশ অন্ধকার, শুধু রাস্তাটা হেডলাইটের আলোয় আলোকিত। কিছুক্ষণ পর হঠাৎ বিজলির আওয়াজে মীরা আমাকে খপ করে জড়িয়ে ধরে। আমি হেডলাইটের আলোয় স্পষ্ট তার মায়াবী চেহারার দিকে তাকিয়ে রইলাম। ভয় ভয়ে চোখ আর মুখ নিয়ে বুকের মাঝে লুকিয়ে আছে। দুই চোখের নাকের মাঝখানে তিলটা যেন ওর সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। ভেজা চুলগুলো থেকে একটা একটা পানির কণা বেয়ে বুকের দিকে যাচ্ছে। আমি ওর প্রতি নেশার মতো আসক্ত হয়ে যাচ্ছি। ভেজা চুলগুলো দুহাত দিয়ে পেছনে গুজে দেই। ম্যাডাম আমার সাদা বুকের কালো তিলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে সেখানে চুমু দেয়। আমার পুরা শরীর কেঁপে ওঠে। জড়িয়ে ধরার অবস্থাতেই ম্যাডাম মাথা তুলে আমার দিকে তাকায়। আমি ওর দিকে তাকিয়ে খেয়াল করলাম বামের গালটাতে আঙুলে দাগ লেগে আছে। এক হাত দিয়ে গালটা আলতোভাবে স্পর্শ করতেই ম্যাডাম চোখ বুজে ফেলে। আমি গালটাতে চুমু দেওয়ার জন্য ঠোঁট দুটো এগিয়ে নিচ্ছি। ম্যাডাম বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কিন্তু চুমু না দিয়ে আবার ফিরে আসলাম। ম্যাডাম গোল গোল চোখ থেকে পাল্টে রাগি চোখে তাকিয়ে আছে আর বলল, একটু আদর করলে কি হবে? প্লিজ একটা চুমা দাও না। পারবো না দিতে। মেয়েরা শক্ত করে জড়িয়ে ধরে, পিঠ থেকে হাত নিয়ে কোমরে গুজে দেয়। তুমি যদি এখন আমাকে চুমা না দাও তাহলে আমি এই অন্ধকারে হারিয়ে যাব। শিয়াল কুকুরের টিনে আমাকে খেয়ে ফেলবে। আমি হাত দিয়ে মুখ চেপে বললাম, এসব কথা কখনো
বলবা না, না হলে আমি তোমার থেকে দূরে চলে যাব। আমি ঠোঁট দুটো ধীরে ধীরে নিয়ে গালে একটা চুমু দিলাম। মীরা চোখ বুজে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ঠোঁটে আঙুল দিয়ে বোঝালো ঠোঁটে চুমু দিতে। আমি ধীরে ধীরে ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছি চুমু দিতে, কিন্তু চুমু না দিয়ে যেই ফিরে আসবো তখন মীরা সাথে সাথে দুহাত দিয়ে মাথা ধরে ঠোঁট দুটো এক করে দেয়। 2 মিনিট পর ছেড়ে দেয়। দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে চলো এবার যাওয়া যাক। আমার পা দুটো কেমন অবশ লাগতেছে, প্লিজ কোলে করে নিয়ে যাও না। কোলে নিয়ে ওর দিকে তাকিয়ে সামনে হাঁটছি। তুমি অনেক সুন্দর, অন্যরকম দেখতে তুমি। এই মন বারবার চাই তোমাকে দেখতে। আমি দেখতে কেমন সুন্দর? স্নিগ্ধময় আমার প্রিয়সী, যার সৌন্দর্যে আমি ভালো লাগা অনুভব করি মনের মাঝে। এই হৃদয় আমার আলপনা আঁকে তোমার পবিত্রময় মায়াবী চোখ দুটোতে। তোমার চোখে দুটো আমার খুবই পছন্দের। সত্যি অসাধারণ, আল্লাহর অসাধারণ সৃষ্টি তুমি। আমি বারবার জন্ম নিতে চাই তোমার সৌন্দর্যে আসক্ত হতে। বলে শেষ করতেই গালে একটা চুমু দিল মীরা। কিছুক্ষণ পর একটা গাড়ি সামনে এসে দাঁড়ালো। ড্রাইভার নেমে স্যার, বাবা মনিকে গাড়িতে উঠান। মীরাকে গাড়িতে তুললাম। গাড়ি চলছে আপন গতিতে। অন্ধকার বৃষ্টিতে নির্দিষ্ট গন্তব্যে মীরাকে বাসা দিয়ে ড্রাইভার আবার আমাকে বাড়িতে দিয়ে যায়। আন্টির কাছে বোন ঘুমিয়েছিল, তাই নিজের সাথে আনলাম না। গভীর রাতে ঘুমিয়েছিলাম, ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায়। ফোন রিসিভ করে, আঙ্কেল, এত রাতে কোনো সমস্যা হয়েছে? মীরা জ্বরের মুখে তোমার নাম নিতেছে। বাবা, তুমি একটু বাসায় আসো না। তোমার বাসার নিচে ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বুকের মাঝে হৃদস্পন্দন বেড়ে যায়। তাড়াহুড়ো করে নিচে গাড়িতে গিয়ে বসলাম। ড্রাইভার গাড়ি চালিয়ে বাড়িতে নিয়ে আসে। ড্রাইভার গভীর রাতে মীরাদের বাসার সামনে নামিয়ে দেয়। আগে থেকে গেট খোলা ছিল। গুটি গুটি পায়ে বাসায় ঢুকে আঙ্কেলকে সোফায় বসতে দেখি। আঙ্কেল ডাক্তার কল দিছেন। বাবা, এত রাতে ডাক্তার আসবে না, তুমি আমার মেয়ের কাছে যাও। ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে রুমে গিয়ে দেখি আন্টি মীরার পাশে বসে আছে। আন্টি আমাকে দেখে, কেমন আছে ইমন? ভালো আছি, আপনি? ভালো নেই, মেয়েটা জ্বরে ভুগতেছে। আন্টি আর কিছু না বলে রুম থেকে চলে যায়। আমি ম্যাডামের পাশে গিয়ে বসলাম। দেখলাম ঘুমাচ্ছে। ঘুমন্ত মায়াবী চেহারার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে রইলাম। কপালে একটা চুমু দিতে উঠে বসলাম। চোখের সামনে হাত নাড়িয়ে দেখলাম ঘুমিয়ে আছে তো নাকি আবার ব্যাগ ধরে আছে। দেখে বুঝলাম না, ঘুমিয়ে আছে। তাই ধীরে ধীরে কপালে একটা চুমু দিয়ে উঠে আসতেছিলাম। হঠাৎ ম্যাডাম হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে। আমার ভয়ে হৃৎপিণ্ড ধুক ধুক শুরু করে। ম্যাডাম আমার দিকে তাকিয়ে, চুরি করে আদর করা হচ্ছে? না মানে ইয়ে। থাক, আর মানে করতে হবে না। ম্যাডাম আমার বুকে হাত দিয়ে, আরে তোমার বুকে এত ধুকধুক কেন করছে? ম্যাডাম কেউ দেখে ফেলবে, ছাড়েন আমাকে। এত ভয় কেন পাইতেছো? কেউ দেখলে কিচ্ছু হবে না। ছাড়ো আমাকে। ছেড়ে দিব, তার আগে। আঙুল দিয়ে ঠোঁট দেখিয়ে বোঝালো চুমু দিতে। আমি পারবো না। আর তোমার না শরীর খারাপ? এসব এখন না, আগে সুস্থ হই। তুমি আমার পাশে থাকলে আমি এমনিতেই ভালো হয়ে যাব। আগে বলো, দিবে কি না? আগে তোমার চোখ দুটো বন্ধ করো। আমি ওর গোলাপি ঠোঁট দুটোর সাথে নিজের ঠোঁট দুটো এক করে দিলাম। কিছু সময় পর ছেড়ে দিলাম। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। এবার তো ছাড়ো। আর এখন থেকে তোমার আগুনের মতো গরম শরীরে শুয়ে আছি, ছাড়ো আমাকে। কিছুক্ষণ তাকিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার কিছুক্ষণ পর আন্টি এসে দুটো পাত্রে স্যুপ দিয়ে গেল। ইমন, মীরাকে স্যুপ খাইয়ে দাও তো। ওকে। এই যে ওঠেন। মীরা উঠতে চেষ্টা করেও আবার ধপ করে শুয়ে পড়ে। মনে হয় জ্বরের কারণে শরীর দুর্বল হয়ে গেছে। আমি পিঠে হাত দিয়ে টেনে তুললাম, তারপর স্যুপ খাইয়ে দিতে থাকি। মীরাকে চামচ দিয়ে মুখে স্যুপ দিচ্ছি। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে স্যুপ খাচ্ছে। আন্টি এসে কিছু ওষুধের ট্যাবলেট দিয়ে গেল। মীরাকে ওষুধগুলো খেতে সাহায্য করলাম। ওর পাশে বসে কপালে আলতোভাবে টিপে দিচ্ছি আর একটা কথা চিন্তা করতেছি। মনে ধীর জিদ নিয়েছিলাম মীরাকে কখনো ভালোবাসবো না, অথচ এত অভিমান, এত ঘৃণা। ওর মায়াবী চেহারার দিকে তাকালে কিছুই মনে থাকে না। আসলে আমরা পুরুষ লোকের মনগুলো অন্যরকম। প্রিয় মানুষটার সাথে হাজারো রাগ, অভিমান, ঝগড়া
একটা চুমু বা মায়া লাগানো চেহারা অথবা মায়া লাগানো একটা কথাই যথেষ্ট সব অভিমান ভেঙে দিতে। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। বোনটা আবার আমায় না দেখলে মন খারাপ করবে। মীরার ঘুমন্ত চেহারায় কপালে একটা চুমু দিয়ে আঙ্কেল আন্টিকে বলে বাইরে চলে আসলাম। বাইরে এসে একটা রিক্সা বা সিএনজির জন্য একটু সামনে হেঁটে গেলাম। সামনে যেতেই দেখলাম কয়েকটা ছেলে একটা মেয়েকে টিজ করতেছে। ভাবলাম যাব না, কিন্তু বিবেকে বাধা দিল। ছেলে সামনে গিয়ে, ভাই মেয়েটাকে কেন বিরক্ত করছেন? সেটা তোকে বলতে হবে, এখন সামনে থেকে সর। ভাই এটা যদি আপনার বোন হতো। তোরা কইছি জ্ঞান দিতে, মায়ের খেতে চাস নাকি? ওরা 3 জন ছিল, জানি মারামারি করে পারবো না। একটু দাঁড়ান, 2টা কথা শুনে চলে যাইয়েন। লোকগুলো বিরক্ত মুখে তাকালো। ডিরেক্ট বললাম, আপনাদের জন্মের ঠিক নাই। লোকগুলো রেগে আমাকে মারতে আসলো। আমি, ভাই দাঁড়ান, আপনাদের সাথে আমি মারামারি পরে করে পারবো না, চাইলেই মারতে পারেন। সামনে থেকে ছেলেটা, আমি কি পতিত মেয়েদের থেকে জন্ম নিয়েছি নাকি? তুই আমাকে জন্মে ঠিক নেই বললি কেন? ধরেন আপনার মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমি ওনার বুকের দিকে পাশার দিকে নজর দিলাম এবং ওনাকে টিচ করতে থাকলাম। আপনি তখন কি করবেন? নিশ্চয়ই আমার ভাষাটা আমাকে উপহার দিবেন, সাথে মেরে হাসপাতালে পাঠাবেন। রাস্তাঘাটে আপনাদের চোখে সেক্সি মেয়ে যায়, কিন্তু কারো কাছে কলিজার বোন যায়, কারো মা যায়। আপনাদের দেখে আশেপাশের লোকগুলো কেন প্রতিবাদ করে না জানেন? কারণটা হলো হিংস্র হায়না মনে করে আপনাদের। লোকগুলো কিন্তু আপনাকে গালি দেয় না ঠিকই, আপনার মা বাপকে ঠিকই গালি দেয়। নারীর পেট থেকেই আপনার জন্ম। আপনার অসুস্থতায় প্রধান সেবক নারী। সম্মানের চোখে দেখেন তাদের। জানি আমার কথায় আপনাদের মন পাল্টাবে না, কারণ কুত্তার লেজ কখনো সোজা হয় না বলেই চলে আসতে থাকি। আমি একটা রিক্সা করে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে রুমে গিয়ে বোনকে ডাকি। বোনটা মনে হয় টিভি দেখছে। বোন দরজা খুলে, ভাইয়া, তুমি কোথায় গিয়েছিলে? তোমার মীরা আপুর বাসায়। আমাকে রেখে গেলে কেন? অন্য একদিন নিয়ে যাব আপু। আমি বোনকে খাইয়ে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে কাজ শেষে আসার সময় আঙ্কেল এসে, ইমন, তোমার বোনকে নিয়ে সন্ধ্যার পর বাড়িতে চলে এসো। তোমার বোনকে অনেক দিন হলো দেখি না। আচ্ছা আঙ্কেল। মীরা অসুস্থতায় আঙ্কেল অফিসে এসেছে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে বোনকে রেডি করতেছি। ভাইয়া, আমরা কই যাব? তোমার আঙ্কেল বাসায়। বোনটা খুশি হলো। তারপর রিক্সা করে মীরাদের বাসায় চলে আসলাম। বোন আঙ্কেলকে দেখে দৌড়ে কোলে গিয়ে উঠলো। আমি মীরাকে দেখার জন্য উপরে গেলাম। গিয়ে দেখি দরজা খোলা। আমি রুমে ঢুকে কোথাও মীরাকে দেখছি না। খাটের নিচে দেখার জন্য নতেই পেছন থেকে, এই তুমি খাটের নিচে কি দেখো? না মানে তোমাকে খুঁজতেছিলাম। আমি খাটের নিচে কেন যাব? বাচ্চা নাকি আমি? না, কোথাও আপনাকে দেখছি না, তাই খাটের নিচে দেখলাম। আমি তোমার বয়সে ছোট হব। আমি তোমাকে আপনি বলি না, অথচ তুমি বলে যাচ্ছ। আরে আপনি হলেন অফিসের বস। অফিসের বস থেকে তো এখন বউ হব। এখন বলা চলবে না, তুমি করে বলবা। আমি লজ্জায় মাথায় নিচু করে ফেললাম। আরে আমার বাবুটা দেখি লজ্জা পাচ্ছে। আমি তাকিয়ে খেয়াল করলাম গোসল করে ভেজা চুল নিয়ে আমার সাথে কথা বলতেছে। আমি রুম থেকে বের হওয়ার জন্য যেই বের হব, মীরা শার্টের কলার পিছন থেকে টান দিয়ে নিয়ে এসে দরজা আটকে দেয়। আমি ভয়ে ঢোক গিললাম। আপনি দরজা কেন দিচ্ছেন? রোম্যান্স করব তোমার সাথে। দেখেন, বিয়ের আগে এসব করা ভালো না। বিয়ে তো আমি তোমাকেই করব। মীরা কাছে এসে শার্টের বোতামগুলো খুলতে থাকে। ছেলে মানুষ ভয়ে চিৎকার দিলে পুরুষ সমাজের মান সম্মান চলে যাবে, তাই চুপটি মেরে চুপ থেকে সব সহ্য করে যাচ্ছি। মীরা শার্ট খুলে প্রশস্ত বুকের লোমগুলোর দিকে তাকিয়ে রয়েছে। আলতোভাবে বুকের তিলটাতে চুমু দিল। মীরা ছাড়ো আমাকে, খারাপ কিছু হয়ে যাবে। হোক খারাপ কিছু। আমি ওর হাতের ছোঁয়ার চুমুতে নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না। পাগলের মতো চুমু খেতে থাকি। দেয়াল থেকে সরে গিয়ে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেই। উপরে উঠে গলায় মুখে চুমু দিতে থাকি। মীরা মাথার চুলগুলোতে চেপে ধরে আছে, সাথে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। এমন সময় বোনের ডাক দিল।
ভাইয়া আঙ্কেল খেতে ডাকতেছে। আমি তাড়াহুড়ো করে শার্ট পরে মাথার চুলগুলো এক হাতে ঠিক করে রুম থেকে চলে যাই। মীরা বিরক্ত একটা ভাব নিয়ে ওয়াশরুমে চলে যায়। খাবার টেবিলে বসে মীরার দিকে লজ্জায় তাকাতে পারছি না। মীরা আমার পায়ে আঙুল দিয়ে গুঁতো দিচ্ছে। আমি চোখ বড় বড় করে তাকাতেই পা সরিয়ে নেয়। কোনো রকম কিছু খেয়ে উঠে গেলাম। আঙ্কেল আমার বোনকে খাইয়ে দিচ্ছে। কিছুদিন পর অফিস থেকে এসে রাতে শুয়ে আছি। হঠাৎ মোবাইল মেসেজ সাথে একটা পিক আসে। পিকটা দেখে শরীরে রাগে আগুন জ্বলে গেল। পিকটাতে মীরা একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে। ছেলেটা চেহারা পিছন দিকে। ভেবে নিলাম থাকবো না এই শহরের ফেক মানুষের মাঝে। অনেকক্ষণ বসে বসে কান্না করলাম। মীরার জীবনে আমি আর থাকবো না, চলে যাব ওর থেকে দূরে। এই শহরের মানুষ সামনে থেকে এক রূপ, কিন্তু ভিতর থেকে আরেক রূপ। গ্রামে গিয়ে চাষবাস করে বেঁচে থাকবো। বিছানা থেকে উঠে গিয়ে মুকবল আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল, আমি কাল গ্রামে চলে যাব। কিন্তু কেন? আঙ্কেল, গ্রামে গিয়ে চাষবাস করে জীবন চালাবো। আন্টি আমার কথা শুনে কাঁদতে শুরু করে। তাদের কোনো রকম বুঝিয়ে বোনকে খুলে নিয়ে রুমে চলে আসলাম। সকালে হয়ে আসতে গ্রামে যাওয়ার জন্য বাইরে বের হচ্ছি বোনকে কোলে নিয়ে। আঙ্কেল, মীরা আসলে বলবেন না আমি কই গেছি। আবার শহরে আসলে নির্দ্বিধায় আমার বাসায় চলে আসবা। আচ্ছা আঙ্কেল। এরপর বাস করে রওনা দিই গ্রামের উদ্দেশ্যে। এদিকে মীরা অফিসে এসে আমাকে খুঁজতেছে। আজকে ইমন কেন আসলো না? অনেকবার মোবাইল ফোন দিতে চাইলো, কিন্তু ব্লক দেখায়। মীরা চিন্তিত হয়ে যায়। দুপুরের পরে ইমনের বাসায় গিয়ে দেখে রুম তালা। আঙ্কেল ইমন কই? ইমন শহর ছেড়ে চলে গেছে। আজকে অফিসেও গেল না যে, কই গেছে? মা, আমি জানি না কই গেছে। মীরা কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে। এসে দরজা দিয়ে শুয়ে কাঁদতেছে। আমার থেকে পালিয়ে ইমন কই গেল? মীরা বাবা মা মীরাকে দরজা খোলার জন্য ডাকতেছে। সেই দুপুর থেকে এখনো দরজা দিয়েছে। কি হয়েছে আমাদের বলবা তো? মামনি দরজা খুলো। মীরা দরজা খুলে মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এভাবে কাঁদতে দেখে আঙ্কেল আন্টি কিছু বুঝে উঠতে পারছিল না। সকালেই তো মেয়েটা কত হাসি খুশি ছিল। মেয়েটা ইমনের সাথে ঝগড়া হয়েছে। বাবা, ইমন আমাকে ছেড়ে চলে গেছে। কেন চলে গেছে? আমি জানি না বাবা। ইমন গেলে আর কই যাবে? গ্রামে যাবে। মীরা চোখের পানি মুছে। বাবা, আমি এক্ষুনি গ্রামে যাব। মামনি, এখন অনেক রাত হয়ে গেছে। কাল সকালে তোমার মাকে নিয়ে যাবে। মীরা কিছু না বলে রুমে চলে যায়। এদিকে আমি বাসে বসে বোনকে নিয়ে গ্রামে যাচ্ছি। ভাইয়া আমরা কই যাচ্ছি? আমরা গ্রামে যাচ্ছি, সেখানে থাকব। বোনকে কোলে নিয়ে আমি গ্রামের বাড়িতে এসে দেখি বাড়ির ছোট 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 গাছ আর বন লতা দিয়ে ঢেকে আছে। বোনকে পাশের বাসার কাকি কাছে দিতে গেলাম। সেখানে যেতেই ছোট ছোট বাচ্চা আরও কয়েকজন কিশোরী মেয়ে ছেলে ঘিরে দেখতেছে। আসলে শহর থেকে সাদা চামড়ার মানুষ গেলে গ্রামের মানুষ তাকে কৌতূহল নিয়ে দেখতে আসে। আরে ইমন, ভালো আছো নি? কাকি আমাকে দেখে। আল্লাহর রহমতে ভালো আছি। বোন কোল থেকে নেমে গ্রামের বাচ্চাদের সাথে খেলতে থাকে। কাকি আমার বোনকে দেখে রাখেন। কাকি তার ছোট মেয়েকে ডাক দিলেন। কাকুলি, কাকুলি, ওই যে ছোট্ট মেয়েটা, তুমি ওর সাথে খেলো আর দেখে রাখো। আমি বাড়িতে এসে রিফাতকে ফোন দিয়ে দোষ গ্রামে বাড়ি এসে গেছি, তুই একটু আয় না। খারা 2 মিনিটের ভেতর আসতেছি। কিছুক্ষণ পর রিফাত এসেই, কিরে এমন শহরের চাকরি ছেড়ে গ্রামে কেন? সে অনেক কাহিনী পরে বলবনি। তুই এখন বাড়িটা পরিষ্কার করতে সাহায্য কর। 2 বন্ধু মিলে বাড়ি পরিষ্কার করতে থাকলাম। বাড়ির মাচাটা ভেঙে পড়ে আছে। ঘরে ঢুকে দেখি ঘর থেকে উৎকট গন্ধ আসছে।
এদিকে মীরা আর আন্টি সকাল সকাল প্রাইভেট কার করে গ্রামের বাসার দিকে আসছে। তার মনে শুধু একটাই প্রশ্ন, ইমন কেন তাকে ছেড়ে চলে এসেছে? একবারও বলে আসলো না কেন? আমি আর বন্ধু বাড়িটা অনেক কষ্ট করে পরিষ্কার করলাম, আর মাচাটা নতুন করে বাঁশ আর কাঠ দিয়ে শক্ত করে বাঁধলাম। কাকি থেকে কিছু কাঁথা আর 2টার বালিশ এনে বিছানাটা গোছালাম। বন্ধুকে টাকা দিতে চাইলাম, উল্টো 2টা লাথি, একটা থাপ্পড়, ঘুষি ফ্রিতে পেলাম। টিউবওয়েল চেপে বোন আমি গোসল দিলাম। এরপর কাকিগো বাড়ি থেকে খাবার এনে 2 ভাই বোন খেলাম। মাটির চুলাতে রান্না করতে হবে, আগের কিছুটা অভিজ্ঞতা ছিল। রান্না করার জন্য বাজার করে পাশের বাসা কাকি থেকে লাকড়ি আনলাম। আমি আবার ফকিন্নি না, কয়েকবার গেছি, অনেক কিছু পাইছি, তাই বলে আবার যাব না তা মানা যায় নাকি? আমার অ্যাকাউন্টে যথেষ্ট টাকা আছে, আপনাদের বলবো না, হিংসা করবেন তাই। মাটির চুলায় রান্না করতেছিলাম, ঘেমে শরীর একাকার। আর বোন আমার গ্রামের বাচ্চাদের সাথে ভালোই আছে। হঠাৎ কারো কোমল হাতের ছোঁয়া কেঁপে উঠলাম। শরীরের পারফিউমের গন্ধটা বুঝিয়ে দিল মীরা। আপনি আমাকে স্পর্শ কেন করলেন? পেছনে ঘুরতেই মীরা আমাকে দেখে হাসতে শুরু করলো। আমি কি হয়েছে, আমাকে কি জোকার মনে হয়? কোনো কথাই কানে নিচ্ছে না। আমি এবার রেগে, হাসতেছো কেন? আর এখানে কেন আসলা? মীরা হাসতে হাসতে ব্যাগ থেকে ছোট আয়না বের করে আমার মুখে ধরলো। দেখালাম কালি মেখে ভূত হয়ে আছি। নিজের চেহারা নিজেই দেখে ফিক করে হেসে দিলাম। আমি রান্না করছি আর বলছি, আপনার প্রতি আমার ঘৃণা আমার কাছে আসবে না। কিন্তু কেন বলবা তো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি কেন এই কথাটা বুঝতে চাও না? আমি বুঝতে চাইও না, কারণ আমি তোমাকে ভালোবাসি না, শুধু ঘৃণা করি। এখন এখান থেকে যাও, আর এটা গ্রাম, লোকে দেখলে খারাপ ভাববে। মীরা কিছু না বলে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। অনেক কষ্ট করে রান্নাটা শেষ করলাম। রাতে আমি আমার বোন বসে মোবাইল দেখছি। বাইরে মীরার ডাক শুনে দরজা খুললাম, সাথেও আন্টি আছে। ইমন, আমার মেয়েটা কিছু করে থাকলে তাকে মাফ করে দাও। সেই সকাল থেকে এখনো কিছু খায়নি। তুমি মীরাকে খাবারটা খাইয়ে বাড়িতে দিয়ে আইস। আন্টি একটা টিফিন বক্স হাতে দিয়ে চলে যায়। আমি মনে মনে অনেক রাগ হলাম। এত রাতে একটা ছেলের কাছে মেয়েকে দিয়ে যেতে দ্বিধাবোধ করে না। মীরা কিছু না বলেই পাশ কাটিয়ে দ্রুত রুমে চলে গেল। আজকে সন্ধ্যা থেকে আকাশটা মেঘলাটে। গ্রামে এই একটা সমস্যা, বৃষ্টি নামলেই কারেন্ট চলে যাবে, তাই আগে থেকে 2টা মোমবাতি এনে রাখছি। আপনি তো আচ্ছা বেহায়া মেয়ে, কতবার বলেছি আমার কাছে আসবে না, তারপরও বেহায়ার মতো পেছন ছাড়েন না আপনি। মীরা মনটা খারাপ করে। ভালোবাসি বলেই তো বেহায়ের মতো পিছু পড়ে থাকি। আমার অন্যায়টা কি বলবা? বেশি কথা না বলে খাবার খেয়ে বাড়িতে চলে যান। খাইয়ে দাও আমাকে। এত ঢং কেন আপনার? আমাদের ঝগড়া দেখতে দেখতে বোনটা ঘুমিয়ে গেছে। হঠাৎ বাইরে প্রচণ্ড বাতাসের আওয়াজ শুনলাম। হেঁটে গিয়ে দরজাটা খুলতে একটা দমকা বাতাস শরীরে থুবড়ে পড়ল। আমি সাথে সাথে দরজাটা দিয়ে দিলাম। দরজাটা দিতেই কারেন্টও চলে গেল। মীরা, তোমার পাশে টেবিলটার ওপর মোমবাতি আছে, এটার সাথে আগুনটা নিয়ে মোমবাতিটা জ্বালাও। মোমবাতিটা জ্বালিয়ে হাতে নিয়ে মীরা ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়ায়। মোমবাতি আলোয় মায়াবী স্নিগ্ধ চেহারায় অপলক তাকিয়ে আমি দুজনের মাঝে সামান্য দূরত্ব নিয়ে বুকের মাঝখানে জ্বলন্ত মোমবাতি নিয়ে দাঁড়িয়ে মীরা। মোমবাতি আলোয় একে অপরের দিকে অপলকভাবে তাকিয়ে দুজনে। সময়টা এখানে এসেই বুঝি থেমে আছে। টিনের চালায় ঝুমঝুম বৃষ্টির শব্দ, একটা মিষ্টি হাওয়া এদিক থেকে ওদিক উড়ে উড়ে যাচ্ছে। হঠাৎ মীরা আ করে চিৎকার দিয়ে ওঠে। আমি সাথে সাথে মোমবাতিটা হাতে নিয়ে পাশে রেখে দেই। এদিকে আসো। মোমবাতির আলো দেখলাম গলন্ত মোমের ছ্যাঁকায় হাতে ফোসকা পড়ে গেছে। ওর চোখে পানি দেখি হৃদয়টা কেমন জানি উলটপালট হয়ে যাচ্ছে। আমি, চলো খাবার খাবে। মোমবাতিটা সামনে রেখে হাত দিয়ে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে, এবার আপনি বাড়ি যাবেন কিভাবে?
তোমার সাথে থাকবো। আচ্ছা। বলার সাথে সাথে মীরা নিচে আমার উপরে শুয়ে পড়ল। শুয়ে চার ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিতেই আমি বললাম, এখন যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে আমি কিছু জানি না। সব কিছু তোমার, তুমি যা ইচ্ছা করতে পারো। দেখুন, আমার উপর থেকে উঠুন। আচ্ছা যান, বুঝতে পারছি আমাকে কিছু করতে হবে। ভালো হচ্ছে না বলে মীরা আমাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। আমিও রেসপন্স করতে লাগলাম। মীরার ঘাড়ে কিস করতেই মীরা আমার মাথার চুলগুলো শক্ত করে ধরলো। হঠাৎ করেই মীরাকে ছেড়ে দিলাম। তখন মীরা বলল, কি হলো তোমার? আগের অভিমান ঘৃণা সব কিছু ভুলে গেছি, কিছু মনে নাই। আচ্ছা তুমি ওপরে বোনের সাথে শুয়ে পড়ো, আমি নিচে মাদুর বিছিয়ে ঘুমাবো। মীরা কিছু বলল না, বোনের সাথে শুয়ে পড়ল। আমি মাটিতে মাদুর বিছিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে মোবাইল চাপতেছি। মোমবাতিটা গল্পে গল্পে শেষ অবস্থানে এসে পড়েছে। কিছু সময়ের পর মীরা আমাকে জড়িয়ে ধরে। এসব কি করছেন? বুকে মাথা রেখে। তুমি আমার সাথে কেন রাগ করছো? ফোনের ছবিটা ওকে দেখালাম। মীরা পিকটা দেখে কিছুটা আমার দিকে রাগান্বিত হয়ে তাকালো। তারপর উড়াধুরা বুকে ঘুষি দিতে লাগলো। কি করছো, মেরে ফেলবা নাকি? তুমি এটার জন্য ঢাকা থেকে গ্রামে চলে আসছো? আমি প্রথম যে ভুলটা করেছি তুমিও সেম ভুলটাই করেছো। এটা মাহফুজার ভাই আর আমার মামাতো ভাই। তাই বলে তুমি এভাবে কেন জড়িয়ে ধরবে? আমার জন্মদিনে আমাকে এমনি ভালোবেসে ধরছে আর কি। আমার কাছে কেন আসছো? ওই ছেলেকেই এমনি এমনি জড়িয়ে ধরে থাকো। কালই আমার সাথে শহরে যাবা? না, যাব না। কয়েকদিন গ্রামটা ঘুরে তারপরে যাব। আচ্ছা আমিও তোমার সাথে ঘুরবো। আচ্ছা। আচ্ছা একটু আগে যেটা করলে ওটার বাকিটুকু শেষ করো, আমার খুব ভালো লাগছে। না এসব না। বিয়ের পর বলে শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি মীরা নাই, সাথে বোনও নাই। আমি সকাল সকাল টিউবওয়েল চেপে ফ্রেশ হয়ে তাদের খুঁজতে গেলাম। দেখলাম বাড়ির পশ্চিম পাশে গাব গাছের নিচে দুইজনে ফুল টোকাচ্ছে। গাছটার প্রকৃত শুদ্ধ নাম আমি জানি না, তবে এই গাছের ফল খাওয়া যায়। এই গাছের ফুল মুক্তদানার মতো, বিশেষ করে সকালবেলা মুক্তদানার মতো সাদা সাদা ফুলগুলো বিছিয়ে থাকে গাছটার নিচে। গ্রামের মেয়েরা সাধারণত মালা বানিয়ে গলায় পরে, তবে ফুলের গন্ধটা খুবই মিষ্টি। মীরা এখানে কি করছো? মিষ্টি একটা হাসি দিয়ে। ফুলগুলো দিয়ে মালা বানাবো আর হাতে বালা, তাই ফুল টোকাচ্ছি। দেখলাম আরও কয়েকটি মেয়ে দেখা দেখি ফুল টুকিয়ে মীরাকে দিচ্ছে। মীরা সেগুলো ঝুড়িতে রাখছে। খাবার খাইছো? না, সবাই আমাদের বাড়িতে গিয়ে খাবো। বাঁচলাম রান্না করা থেকে। মাটির চুলায় রান্না করা অনেক কষ্ট। এরপর মীরা, আমি, ছোট বোন একসাথে মীরাদের বাড়িতে যাই। গিয়ে সেখানে মাংস দিয়ে পেট ভরে ভাত খেলাম। আমার মেয়ের বয়স তো আর কম হলো না, এবার তো বিয়েটা করো। আন্টি ঢাকায় গিয়ে সব ব্যবস্থা হবে। দেখলাম মীরা অনেক খুশি। বাবা কবে যাবে ঢাকা? আন্টি কয়েকটা দিন গ্রামটা ঘুরে এরপরে চলে যাব। সেদিন বিকালে এমন চলো আমরা নৌকায় ঘুরতে যাই। ছোটবেলা মনে আছে একবার নৌকা থেকে ফেলে দিয়েছিলা তুমি? সেদিন ইকবাল চাচার নৌকা নিয়ে ঘুরতে যাই। বর্ষায় চারদিকে শুধু পানির আনাগোনা। নৌকা তিতাস নদীর ওপর দিয়ে আমি নিজেই বৈঠা বেয়ে যাচ্ছি সৌন্দর্যের দিগন্তের দিকে। সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে আসি। বাড়িতে এসে বোনকে কাকিগো বাসায় কাকলির কাছে দিয়ে আসি। আমি মাচায় বসে আনমনে ডোবার দিকে তাকিয়ে আছি। এমন সময় মীরা পেছন থেকে জড়িয়ে ধরে। কি করছো এখানে? এই তো তেমন কিছু না। মীরা আমার দিকে তাকিয়ে গালে একটা চুমু দিল। অনেক সুন্দর তো, একটা ধরে এনে দাও না আমাকে। দেখো নালার পানির ওপেন জোনাকি। পাগল তুমি, পানির উপরে কিভাবে ধরবো? মীরা মন খারাপ করে জোনাকিগুলোর দিকে তাকিয়ে আছে। আচ্ছা মীরা, আমাকে কতটা ভালোবাসো? কতটা ভালোবাসি জানি না, তবে তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আচ্ছা ভালো। মীরা আমার কাঁধে মাথা রেখে সাদা আলোয় বারবার জলে নিভে উড়ন্ত জোনাকির দিকে আনমনে তাকিয়ে আছে। আমি দেখতেছি কোনো জোনাকি কাছে ধীরে আছে কিনা। দেখলাম একটা বাড়ির পাশে উঠতেছে। আমি
মীরা দেখো একটা জোনাকি, জায়গা দাও, জোনাকিটা তোমার জন্য ধরে আনি। যাওয়ার সময় মীরা বলল, ধরতে না পারলে আমি যা বলবো সেটা করতে হবে। আমি জোনাকিটা ধরতে যেতেই এটা উপরে উঠে গেল। ধুর, থাবা না দিতেই উপরে কেন গেল? এরপর মীরার কাছে চলে আসলাম। এবার লিপ কিস করো আমাকে। এসব বিয়ের পর হবে। না, আমার এখন চাই। তুমি কথা দিয়েছো, যেটা বলবো সেটা শুনবা। এখন এসব না করলে হয় না। মীরা গাল ফলিয়ে ডোবার দিকে তাকিয়ে আছে। আচ্ছা ঠিক আছে বলতে হাসি দিয়ে আমার দিকে ঘুরল। ঠোঁট দুটো ও ঠোঁটের সাথে পেছন থেকে চুলগুলোতে ধরে এক করে দিলাম। 5 মিনিটের মতো থেকে ছেড়ে দিলাম। আমি নিঃশ্বাস নিতে থাকি। তার 2 দিন পর একদিন রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। হঠাৎ একটা কিশোর ছেলে, আপনি মারা যাবেন, নামাজ আদায় করেন, এতটুকু কথা বলে সামনের দিকে চলে যায়। আমি অবাক হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। এটা কেমন স্টাইলে নামাজ পড়ার কথা? গ্রামের মানুষগুলো পাগল নাকি? তবে কথাটা মনে আঘাত করছে যথেষ্ট। চিন্তা করলাম ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। ভোর সকালে নামাজ আদায় করে বাড়িতে আসলাম। আসতেই মীরা বলল, আজকে ঢাকা চলে যাব, আব্বু নাকি অসুস্থ। আচ্ছা তুমি যাও, আমি পরে চলে আসব। আমি কিছু জানি না, তুমি আমার সাথে এখন যাবা। আচ্ছা, মা বাবার কবরটা জিয়ারত করে আসি, তুমি আমার ছোট বোনকে রেডি করো। আমি কবর জিয়ারত করে এসে রেডি হয়ে গাড়িতে গিয়ে বসলাম। ড্রাইভারের সাথে আন্টি, আমি মীরা একসাথে, আমার পাশে আমার ছোট বোন। গাড়ি ঢাকার গন্তব্যের দিকে যাচ্ছে। দেখলাম বোনটা ঘুমিয়ে গেছে। গাড়ি নড়াচড়াতে ব্যথা পেতে পারে, তাই ঘুমন্ত অবস্থায় বুকের সাথে কোলে নিয়ে সিটের সাথে হেলে বসলাম। মীরা কিছু সময় বাদে বাদে একটা একটা করে গালে চুমু দেয়। তার কিছু সময় পর মীরাও কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এই মুহূর্তে নিজেকে অনেক সুখী মানুষ মনে হচ্ছে। অজান্তেই মুচকি হেসে দিলাম। অবশেষে ঢাকায় চলে আসলাম। মীরাদের বাড়িতে ঢুকে আঙ্কেলকে সালাম দিলাম। তারপর সবাই একসাথে খাওয়া শেষ করে সোফায় বসে কথা বলতেছি। এরপর বোনকে নিয়ে মকবুল আঙ্কেল বাসায় চলে আসি। মকবুল আঙ্কেল আমায় কৌতূহল চোখে তাকিয়ে অনেক কিছু জানার ইচ্ছা ছুড়ে দিল। আমি আঙ্কেলকে সব বললাম। কিছুদিন পর আমি আর মীরা বিবাহ সম্পর্কে আবদ্ধ হই। আজকে আমার বাসর রাত। বোনকে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছি, কত চিন্তা মনে দোলা দিচ্ছে। পেছন থেকে, ইমন এবার তো যাও, অনেক রাত হয়ে গেছে। মেয়েটা সে কখন থেকে একা বসে আছে। তোমার বোনও তোমার কুলে ঘুমিয়ে আছে, ওকে আমার কুলে দাও। আঙ্কেল বোনকে নিয়ে চলে গেল। আমি দরজা খুলে রুমে গিয়ে দেখলাম মীরা বসে মোবাইল চাপতেছে। তোমার এতক্ষণ লাগে আসতে? সে কখন থেকে বসে থাকতে থাকতে বোরিং লাগছে। আমি কাছে গিয়ে, এই ভারী কাপড় খুলে অজু করে আসো, 2 রাকাত নামাজ পড়ব। আমি পাঞ্জাবিটা খুলে একটা পাতলা গেঞ্জি গায়ে দিলাম। আমি অজু করে এসে দেখি মীরা শাড়ি খুলতেছে। আমি ওর সুন্দর পেটের দিকে তাকিয়ে রইলাম। আপনি এভাবে তাকিয়ে কেন আছেন? আমি হকচকিয়ে অন্য দিকে চোখ ফিরালাম। আমরা এখন স্বামী স্ত্রী, আমার সব কিছু তোমার দেখার অধিকার আছে। মীরা কাছে এসে একটা চুমু দিবে। আমি থামিয়ে, আগে নামাজ তারপর। মীরা একটা মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর দুজনে একসাথে নামাজ আদায় করলাম। বালিশ দিয়ে বিছানায় হেলে বসলাম। মীরাও আমার দিকে তাকিয়ে আমার পাশে বসে আছে। দুইজন এটা ওটা নিয়ে অনেকক্ষণ কথা বললাম। মীরা বলল, আজকে আমাদের বাসর রাত, আমাকে আদর করো। বলেই আমার কোলের উপর উঠে বসলো। আমি মীরার 2 চোখের নাকের মাঝখানে তিলটার দিকে তাকালাম। এই তিলটাই ওর সৌন্দর্য 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। আমি ওর গোলাপি ঠোঁট দুটোতে চুমু দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। মীরার ভারী নিঃশ্বাস আমার চোখে মুখে লাগছে। 2 জোড়া ঠোঁট এক হতেই দুজনেই যেন কোনো আদিম নেশায় মেতে উঠেছি। মীরা চুলগুলোতে খামচে ধরল, আমার শরীরের সাথে আঁকড়ে পৃষ্ঠে লেগে আছে। আমি ওর পেটে হাত বুলাতে থাকলাম। চুমুতে ভরিয়ে দিচ্ছে ওর মাতাল করা নেশাক্ত সৌন্দর্যের প্রতিটি অঙ্গ।
দুজনেই কোনো অমৃত সুখের নেশায় পাড়ি দিচ্ছে সময়ের অসংখ্য সেকেন্ড। সকালে ঘুম ভাঙতেই মীরা পাশে নেই। আমি বিছানা থেকে কাপড় ঠিক করে ওয়াশরুমের দিকে যাচ্ছি। ওয়াশরুমে ঢুকতেই ধাক্কা খেলাম মীরার সাথে। দেখলাম গোসল করে বের হচ্ছে। একটু সাইড দিতেই চলে গেল। আমি গোসল করে বের হলাম মাথা মুছতে মুছতে। আমাকে দাও, আমি মুছে দিচ্ছি। হাত উঁচু করে মুছতে কষ্ট হচ্ছে, তাই একটা চেয়ারের উপর দাঁড়িয়ে মাথা মুছে দিচ্ছে। ওর নাভিটা আমার চোখ বরাবর দেখা যাচ্ছে। সরু পেটটার মাঝখানে ছোট একটা ছিদ্র মতো দেখতে বস্তুটা এত আকর্ষণীয় কেন? অসাধারণ, আল্লাহর অসাধারণ নিপুণতা। নাভিতে ঠোঁটের আলতো স্পর্শে মীরা কেঁপে উঠল এবং পড়ে যেতেছিল। আমি ধরে ফেলি। লজ্জায় মাথা নিচু করে রেখেছে। এই প্রথমবার তাকে লজ্জা পেতে দেখলাম। লজ্জায় ধারণ করা চেহারাটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। আমি বেশি খুশি হলে প্যান্টের উপর লুঙ্গি পরে গান লাগিয়ে উড়াধুরা নাচতে থাকি। এভাবে বেশি খুশি উপভোগ করার মজাই আলাদা। আমাদের বিয়ের 3 মাস পর শুনলাম আমার বউ প্রেগনেন্ট। তার মানে আমি বাবা হব। আমি তো খুশিতে বউকে কোলে নিয়ে রুমে গিয়ে নাচতে থাকি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবারও নতুন গল্পে দেখা হবে।